গভীর রাত। চারদিকে বিদঘুটে অন্ধকারের পাশাপাশি নেমে এসেছে গাঢ় নীরবতা। আহির ক্রন্দন ধ্বনিগুলো সেই নীরবতাকে ছাপিয়ে থমথমে এক পরিবেশের সৃষ্টি করেছে। একজোড়া মানবীর গভীর অনুভূতির সাক্ষী হচ্ছে আজ এই নিস্তব্ধ গভীর রাতটি। মেয়েটা কাঁদল, খুব কাঁদল। হ্যাভেনের বুকে মুখ গুজে গায়ের সর্বস্ব শক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদছিল মেয়েটা। হ্যাভেনের অশ্রু বর্ষণের খবর মেয়েটা পায়নি। পুরুষ মানুষের অশ্রুপাত ঘটা যেমন সহজতর বিষয় নয়, তেমন সেই অশ্রুপাতের খবর পাওয়া বা কোনো মানব সচক্ষে সেই অশ্রু বর্ষণ দেখাও সহজ বিষয় নয়। তারা দুজন একে অপরের হৃদস্পন্দন অনুভব করছিল খুব কাছ থেকে। আহি শুনতে পাচ্ছিল হ্যাভেনের বুকের হাহাকারগুলো, অনুভব করতে পারছিল অনুতপ্ততার আগুনে পুড়তে থাকা তার হৃৎপিণ্ডের ছটফটানিগুলো। আনন্দ হচ্ছিল, সুখ হচ্ছিল, মন বলছিল, ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। কারো বুকের ভালোবাসার আর্তনাদ এত সুখ দেয় কেন? এই সুখের ঠিকানা এতদিন অজানাই রয়ে গিয়েছিল তার। আজ জানতে পেরে বড্ড লোভ হচ্ছে এই আর্তনাদগুলো দীর্ঘ সময় নিয়ে শোনার জন্য। ইচ্ছে করছে মানুষটার বুকের মধ্যখানে ঢুকে পড়তে, আরও কাছে থেকে আরও গভীরভাবে তার ভালোবাসার আর্তনাদগুলো শুনতে। হ্যাভেনের হৃৎস্পন্দনের গতি চুম্বকের ন্যায় টানতে থাকলো মেয়েটাকে। উন্মাদের মতো তার শার্টের বোতাম টানাটানি করে আবারও সর্বস্ব শক্তি খাটিয়ে জড়িয়ে ধরে বুকে কান পেতে রইল। আহির এহেন কাণ্ডে হকচকিয়ে গেল হ্যাভেন। এত জোর খাটানোতে টাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়েও গিয়েছে, কিন্তু কিছু সময় ব্যয় হতে আচমকে যেন তার সর্বস্ব শক্তিকেও হরণ করে নিল তার ক্রন্দন ধ্বনিতগুলোকেও। কান্না থেমে গেছে, তবে ভারী নিঃশ্বাসের শব্দগুলো ঠিকই হ্যাভেনের কর্ণকুহরে পৌঁছাচ্ছে। দু হাতে আঁকড়ে ধরে রাখা শার্ট ছেড়ে বুকে গুজে থাকা মুখ উঠিয়ে নিল আহি। হ্যাভেন তখনও দু হাতে বুকে জড়িয়ে রেখেছে তাকে। অপেক্ষায় আছে সে আহির উত্তরের অপেক্ষা, আর একটিবার সুযোগ পাওয়ার অপেক্ষা, নিজের করা ভুলগুলো শুধরে নেওয়ার অপেক্ষা। কিন্তু তার সব অপেক্ষাকে তুচ্ছ করে নিজেকে তার বাহুডোর থেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠল আহি। চমকে গেল হ্যাভেন। অশান্ত আহিকে শান্ত করার জন্য তার দু গাল নিজের দু হাতের আঁচলে আবদ্ধ করে নিয়ে বলল, শান্ত হও আহি, তোমার সব যন্ত্রণাকে ভালোবাসায় পরিণত করতে চাই আমি, একটি সুযোগ দাও। হ্যাভেনের তপ্ত শ্বাস মুখে পড়তেই চোখ জোড়া বন্ধ করে রুদ্ধ শ্বাস ছাড়ল আহি। হ্যাভেন কী করবে বুঝে উঠতে পারল না। শুধু এটুকু বুঝল, দূরে সরে নয়, কাছ থেকে পাশে থেকে মেয়েটাকে তার অনুভূতি বোঝাবে। ছোট্ট এক শ্বাস ছেড়ে আহির বিক্ষিপ্ত চেহারাটায় নজর বুলালো। অতিরিক্ত কান্নার ফলে পুরো মুখশ্রী লালচে বর্ণ ধারণ করেছে মেয়েটার। ঠোঁট জোড়াও টকটক করছে। এক ঢোক গিলে প্রচণ্ড দ্বিধান্বিত হয়েই দু হাতের বুড়ো আঙ্গুলে অশ্রুকণাগুলো মুছে দিয়ে আরও কাছে চলে গেল আহির। নিস্তব্ধতা একে অপরকে শ্বাস প্রশ্বাসের শব্দে চারিদিক কেমন অদ্ভুত মুখরিত হয়ে উঠল। দুটো মানুষ দুটো বছর একসঙ্গে কাটিয়েছে, একে অপরের সঙ্গে মিলিত হয়েছে অসংখ্যবার, তবুও আজ কত দূরত্ব। এটুকুনি কাছে আসাতে আজ কতই না দ্বিধা, থাকবে নাই বা কেন। তাদের যে মনের মিলন ঘটেনি, অসংখ্যবার দেহের মিলন ঘটাতে পারলেও একটি বারও পারেনি মনের মিলন ঘটাতে। এই জন্যে বোধহয় বলা হয়, দেহের মিলনে কখনোই একটি সম্পর্কের বন্ধন মজবুত হয় না। একটি সম্পর্কের বন্ধন মজবুত করতে হলে অবশ্যই মনের সঙ্গে মনের মিলন ঘটাতে হবে। অতিরিক্ত কান্নার ফলে নিঃশ্বাসে ফুসফাস শব্দ হচ্ছে আহির। কি জানি এত কষ্টের মাঝে কী ভেবে একটুখানি হেসে ফেলল হ্যাভেন, কিন্তু তা আহির দৃষ্টিগোচর হলো না। হবে কি করে? সে যে দৃষ্টি নত করে অশ্রু বিসর্জন দিয়েই চলেছে। হস্ত দ্বারা অশ্রুকণাগুলোকে শুষ্ক করায় ব্যর্থ হয়ে নিমিষেই কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলল হ্যাভেন। হ্যাঁ, সিদ্ধান্তটি তার কাছে আজ বড় কঠিন। দায়িত্ব নিয়ে যেমন দিনের পর দিন মেয়েটাকে কাঁদিয়ে চলেছে, তেমন কান্না থামানোরও দায়িত্বটাও নেওয়া উচিত। আর কিছু ভাবতে পারল না, আর না পারল নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে। কপালে, চোখের পাতায়, গালে, চিবুকে ওষ্ঠ দ্বারা স্পর্শ দিতে থাকলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে এতটাই মোহবিষ্ট হয়ে উঠল যে উন্মাদের মতো শুষে নিতে থাকলো তার সকল অশ্রুকণাগুলোকে। চোয়াল ছেড়ে ওষ্ঠ ছয় উদ্যত হতে নির্লিপ্ত দৃষ্টি মেলল আহি। উদ্বিগ্ন হ্যাভেন তার সে দৃষ্টি পরোয়া না করেই ওষ্ঠ মিলনের প্রচেষ্টা করে, কিন্তু পারে না। আহি নরম হাতে বাধা প্রাপ্ত হয়ে থমকে যায়। তার তৃষ্ণার্ত ওষ্ঠ জোড়ায় হাত চেপে ধরে ঘন ঘন শ্বাস ছেড়ে নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে,
আপনি বড্ড স্বার্থপর হবেন। ভালোবাসার কাছে প্রত্যেকটা মানুষই স্বার্থপর সুন্দরী। একটুখানি স্বার্থপর হয়ে যদি তোমার সারা জীবনের জন্য পাশে পাইতো, সেটুকু স্বার্থপর হতে বিন্দু পরিমাণ আফসোসও থাকবে না আমার। একটুখানি? আমি অনেক বেশি স্বার্থপর, অনেক বেশি লোভী আমি। তোমার বক্ষস্পন্দনে আমার নামটি শোনার বড্ড লোভ জন্মেছে আহি। আমি তোমাকে নিজের করে পেতে চাই। এ পাওয়া সে পাওয়া নয়, যে পাওয়া এতগুলো দিন পেয়ে এসেছি সে পাওয়া নয়। আমি তোমায় পেতে চাই, শুধু তোমায়। আমি দৈহিক শান্তি নয়, মানসিক প্রশান্তি নিয়ে বাঁচতে চাই। আমি চাই তোমার প্রতিটা রাত কাটুক আমার বুকের মাঝে লেপ্টে থেকে। ভোরের আলোয় সর্বপ্রথম তোমার মুখ দর্শন করতে চাই আমি। যে সংসার 2 বছর দায়িত্ব নিয়ে বাধ্য হয়ে সাজিয়েছ তুমি, সেই ঘর, সেই সংসারটা ভালোবাসা ভরে উঠুক। তোমার ঘর, তোমার সংসার, তোমার আমিকে আপন করে নাও প্রিয়। তাচ্ছিল্য হাসল আহি। তারপর আচমকে হ্যাভেনের কলার চেপে ধরে চিৎকার করে বলল, চাই চাই চাই। শুরু থেকেই শুধু চাই। কখনো শরীর চাই তো কখনো ভালোবাসা চাই। এত স্বার্থপর কেন আপনি? একটু কি নিঃস্বার্থভাবে বাঁচতে ইচ্ছে করে না? নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝেন না আপনি। খুব স্বার্থপর, খুব স্বার্থপর আপনি। শুরু থেকে শেষ অবধি আপনি শুধু নিজের কথাই ভাবলেন, নিজের অনুভূতিকেই গুরুত্ব দিলেন, নিজের সিদ্ধান্তকেই মূল্যায়ন করলেন। না আহি, শুরুটা একান্তই আমার হলেও শেষটায় আমরা হব। শেষটা হবে আমাদের দুজনার। হু হু করে কেঁদে উঠল আহি। কলার ছেড়ে আবারও বুকে মুখ গুজে শার্ট খামচে ধরল। কাঁদতে কাঁদতে আধো ভেজা ভাঙা কণ্ঠে বলে উঠল, আমি দোষী, আমি মানিয়ে নিতে চেষ্টা করেছি। আমি দোষী, আমার মাঝে আপনি ভালোবাসা খুঁজে পাননি বলে। কিন্তু হ্যাভেন, আপনিও তো আমায় ভালোবেসে বিয়ে করেননি। নিজের স্বার্থে বিয়ে করেছিলেন আপনি আমায়। জানেন বিয়ে নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন, কত আবেগ জড়িয়ে থাকে? জানি। বলেছ তুমি সুদর্শন পুরুষ, স্বপ্নপুরুষ চেয়েছিলে, কিন্তু জুটেছে আমার মতন কুদর্শন কুপুরুষ। বলেই ভারী নিঃশ্বাস ছাড়ল হ্যাভেন। আহি আবারও খেপে গিয়ে কলার চেপে ধরল। বলল, হ্যাঁ আপনি কুদর্শন, হ্যাঁ আপনি কুপুরুষ। পৃথিবীর সবচেয়ে খারাপ একটা মানুষ আপনি। ঠকিয়েছেন আপনি আমায়, খুব করে ঠকিয়েছেন। আমার জীবনের হিরো হয়ে নয়, ভিলেন হয়ে এসেছেন আপনি। কেন ঠকালেন আমায়? কেন ঠকালেন বলুন? ঠকানোর প্রশ্ন আসে কোথায় থেকে? যা কিছু হয়েছে কোনোটাই তোমার অগোচরে হয়নি। হয়েছে আমার অগোচরে। অন্য একটা মেয়ের সঙ্গে প্রণয় পরিণয় ঘটিয়েছেন আপনি। উচ্চ কণ্ঠে কথাটি বলল আহি। 2 চোখ বেয়ে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে তার। তুমি তখন আমার জীবনে ছিলে না। আমার জীবনের ভুল ছিল ওটা। সে ভুলের চরম মূল্যও দিতে হয়েছে আমাকে। শুধু আপনাকে? ভুল করেছেন আপনি, শাস্তি পেয়েছি আমি। সব দিক দিয়ে মূল্য দিতে হয়েছে আমাকে। সরি। এই সরিটা কি সব ঠিক করে দিতে পারবে হ্যাভেন? এই সরিটা পারবে আমার ক্ষত বিক্ষত হয়ে যাওয়া হৃদয়টাকে সারিয়ে তুলতে? আপনার এই সরিকে বলবেন আমার সেদিনের কষ্টটাকে দূর করে দিতে, যেদিন আমি শুনেছিলাম রূপসা নামের ওই মেয়েটি আমার স্বামী দ্বারা ইউজড। যেদিন আমি শুনেছিলাম আমি আমার স্বামীর প্রথম স্ত্রী নই, আমি তার দ্বিতীয় স্ত্রী। আপনার সরি পারবে আমার ওই দিনের যন্ত্রণাগুলো নিঃশেষ করে দিতে, ভুলিয়ে দিতে আপনার দ্বারা সকল আঘাতকে? আপনার সরিকে বলুন না আমার হৃৎপিণ্ডের আর্তনাদগুলোকে থামিয়ে দিতে। আপনার এই সরি কি পারবে আমার আঘাতপ্রাপ্ত হৃৎপিণ্ডের আঘাত মোচন করতে? আমি তো আজও পারিনি সে আঘাত ভুলতে। আমি আপনাকে ভালোবাসিনি, আমি দোষী। কিন্তু আমি তো চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আপনি আমার অন্যায় দেখলেন, কিন্তু আমার প্রতি হওয়া অন্যায় কেন দেখলেন না? বুকের ভেতরটা ছটফটিয়ে উঠল হ্যাভেনের। আহির বলা প্রতিটি কথাই তার হৃদয়ে তীরের মতো বিচ্ছে। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ইচ্ছে করছে নিজের সমস্ত অতীত নিঃশেষ করে দিতে। ইচ্ছে করছে আহির সমস্ত তিক্ত স্মৃতি ভুলিয়ে দিতে। ইচ্ছে করছে রূপসা নামক অভিশপ্ত সেই নারীকে নিজ হাতে খুন করতে। বুক কাঁপছে, কাঁপছে হাত পা, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। আহির ক্রন্দন ধ্বনি মন মস্তিষ্ক পুরোটাই চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কি করবে সে? কি করবে? পাগল পাগল লাগছে, মরে যেতে ইচ্ছে করছে। জীবন এত জটিল কেন? বাস্তবতা এত কঠিন কেন? ফুপানি কমে এলো আহির। হ্যাভেনের বুকে লেপ্টে রয়েছে সে। সেভাবে থেকেই বলল, আমি 3 কবুল পড়েছিলাম হ্যাভেন। আম্মু বলে 3 কবুলের শক্তি নাকি অনেক প্রখর হয়।
তাই তো অচেনা অজানা দুটো মানুষ একদিনের ব্যবধানেই হয়ে ওঠে একে অপরের আপনজন। এই 3 কবুলের ওপর ভিত্তি করেই আমাদের মা চাচিরা সারাটা জীবন তাদের স্বামী সংসারকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যায়। তাহলে আমি কেন পারবো না? আমিও 3 কবুল বলেছি। স্বামী হিসেবে আপনি সবটুকু অধিকারই ফলাচ্ছেন। তাহলে আমি কেন আমার অধিকার থেকে বঞ্চিত হব? মনে মনে নিজেকে তৈরি করে নেই। স্বামী হিসেবে মেনে নিয়ে সবটা মানিয়ে নিতে চেষ্টা করি, যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হতে বাধ্য। কিন্তু যখনই আমি উঠে দাঁড়াতে যাই তখনই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আমি সহ্য করতে পারিনি মেনে নিতে আমার আগে আপনার জীবনে অন্য নারীর বাস ছিল। ঠিক যেভাবে প্রতিটা রাত আমার সঙ্গে মিশে থাকেন, সেভাবেই অন্য একটি নারীর সঙ্গে মিশেছিলেন দীর্ঘ একটা সময় জুড়ে। আমি আপনার স্ত্রী, আর সে ছিল আপনার ভালোবাসা। আমায় করা আপনার প্রতিটি স্পর্শে ভালোবাসা থাকতো না, অথচ তাকে আপনি একসময় অজস্র ভালোবাসাময় স্পর্শ দিতেন। আমি মেনে নিতে পারিনি, আজও পারিনি, কখনো পারবো না। আমি কখনো অন্য পুরুষের সান্নিধ্যে যাইনি, ভালোবেসে সম্পর্কেও জড়াইনি। আমার স্বামীর থেকে আমার প্রত্যাশা কতখানি বেশি ছিল ভাবতে পারছেন? আমার সবটা শেষ করে দিয়েছেন আপনারা দুজন মিলে। নিজের জীবনে আবদ্ধ যখন করলেনই, প্রথম কেন নয়, দ্বিতীয় নারী কেন হলাম হ্যাভেন? উত্তর দিন, বলুন। স্তব্ধ হয়ে গেল হ্যাভেন। রক্ত লাল, 2 চোখ বেয়ে রক্ত ঝরার অপেক্ষা মাত্র। বুকের ভিতর রক্তক্ষরণ যন্ত্রণা হচ্ছে তার যন্ত্রণা থেকেও যে অধিক যন্ত্রণায় ভুগছে আহি। এই যন্ত্রণা কি করে লাঘব করবে সে? উত্তর না পেয়ে আহি বলল, দিতে হবে না উত্তর, চাই না কোনো উত্তর আমার। সবাই স্বার্থপর এই পৃথিবীতে নিঃস্বার্থতাই অপ্রত্যাশিত। আমাদের শেষটায় বিচ্ছেদ থাকতে পারে না আহি। আপনি তো বলেছেন আপনি অভিনয় চান না। আপনি চান আমাদের দুজনের মধ্যে যা কিছু ঘটুক আমরা একে অপরের কাছে পরিষ্কার থাকবো সবসময়। চেয়েছি। তাহলে আসুক দূরত্ব, হয়ে যায় আমি একটুখানি স্বার্থপর, ভালোবাসাবিহীন, আর না জড়াই এই বৈবাহিক সম্পর্কে। এত বড় শাস্তি দিও নাহি। আমার প্রাণ নিয়ে নাও তুমি, জান দিয়ে দিব, তবুও ডিভোর্স না। ভালোবাসার অভিনয়ের চেয়ে ভয়ঙ্কর শাস্তি আর কি হতে পারে? আজ যদি আবেগপ্রবণ হয়ে আপনার দুর্বলতায় দুর্বল হয়ে আপনার কাছে ফিরে যাই, আবারও শুরু করি সংসার ধর্ম, আপনি ক্ষণিকের জন্য সুখী হবেন। আমার অভিনয় যত দিন ধরতে না পারবেন ততদিনই সুখী থাকবেন আপনি। চমকে উঠল হ্যাভেন। অস্থির হয়ে আহির 2 গালে 2 হাত রেখে অসহায় দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে দৃঢ় কণ্ঠে বলল, অভিনয়? ভালোবাসা একটুও নেই? হাসল আহি। নির্লিপ্ত দৃষ্টি মেলে নির্লিপ্ত কণ্ঠে বলল, ভালোবাসায় কখনো সংশয় রাখতে নেই হ্যাভেন। ভালোবাসা কখনো প্রয়োজন থেকেও আসে না। আপনার ভালোবাসায় সংশয় প্রয়োজন দুটোই পেয়েছি আমি। আমার ভালোবাসায় পেয়েছি সংশয়। আপনার মতন আমিও বড্ড লোভী, বরং আপনার চেয়ে অধিক লোভী আমি। ভালোবাসার লোভ যে বড় ভয়ঙ্কর লোভ। ভালোবাসার জন্য একটুখানি নয়, বড় বেশি স্বার্থপর হয়ে যায় মানুষ। আত্মত্যাগ তো অনেক হলো, এবার না হয় অনেকটা স্বার্থপর, অনেক বেশি পাষণ্ড হয়ে দেখাই। কথা দিচ্ছি, যেদিন আমার মন থেকে সব সংশয় দূর হয়ে যাবে, যেদিন অন্তর থেকে সূক্ষ্মভাবে অনুভব করব আপনাকে, যেদিন আপনার চোখে কোনো সংশয় থাকবে না, আপনার হৃদয়ে আমি নামক মানুষটার অস্তিত্ব থাকবে খুবই নিখুঁত, সেদিন ফিরে যাব আমি আপনার কাছে। আহি, কাপা কণ্ঠে ডেকে উঠল হ্যাভেন। আমি সে আহি নই যে আহিকে আপনি চিনতেন। আমি অচেনা আহি, আমি স্বার্থপর আহি। আমি চাই, শুধু চাই, আমি ভালোবাসা চাই, আমি ভালোবাসতে চাই, আর এর পেছনে সম্পূর্ণ অবদান চাই শুধুমাত্র আপনার। আমার থেকে দূরে গিয়ে আমায় ভালোবাসতে হবে, আমার থেকে দূরে থেকে আপনার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি করতে হবে। আমাকে বিশ্বাস করে আমার বিশ্বাস অর্জন করতে হবে। আমার একমাত্র ভরসার হাত হতে হবে আপনার ওই হাত। ভালোবাসতে হবে নিখুঁত ভালোবাসা, যে ভালোবাসায় ডুবে গিয়ে আমি ভুলে যাব আপনার সমস্ত অতীত, যে ভালোবাসায় ডুবে যাবে আমার সমস্ত তিক্ত অনুভূতিগুলো। থামল আহি। এক ঢোক গিলে হ্যাভেনের কোলের ওপর উঠে বসল। গলা উঁচিয়ে এক হাত কাঁধে চেপে অন্য হাত ঘাড়ে স্পর্শ করে কানের কাছে মুখ ঠেকালো। হ্যাভেন স্তব্ধ। আহি তার স্তব্ধতাকে তোয়াক্কা না করে ফিসফিস করে বলল, প্রতিশোধ জিনিসটা বড় ভয়ঙ্কর। তার চেয়েও ভয়ঙ্কর নারীর প্রতিশোধ।
আপনার শুরুটা অন্য নারীর বিচরণ ছিল, সেই ভয়াবহ অপরাধের শাস্তি ভয়াবহ হওয়াটাই কি স্বাভাবিক নয় ডিয়ার হাজব্যান্ড? দুপুর প্রায় 3টা বাজতে চলল। হ্যাভেন বাড়ি ফিরেছে খুব ভোরে। রমার বিবৃতি অনুযায়ী প্রচণ্ড বিক্ষিপ্ত চেহারায় বাড়ি ফিরেছে সে। ছেলের চিন্তায় ইদানিং রুবিনার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। সকালের খাবার খাওয়ার জন্য বেশ অনেকবার ডাকা হয়েছিল হ্যাভেনকে, কোনো সাড়া দেয়নি। দুপুরেও একই অবস্থা। এবার বেশ চিন্তিত হয়ে পড়ল সকলে। তাই ডুপ্লিকেট চাবি দিয়ে হ্যারি দ্রুত হ্যাভেনের রুমে লক খুলতে দেখতে পেল দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে হ্যাভেন। দৃষ্টি তার হাতের দিকে স্থির। এক হাতে ডায়মন্ডের রিং 2 আঙ্গুলে ধরে রেখেছে, যেটা আহির জন্য গতকাল সে কিনেছিল। বুদ্ধিটা হ্যারিরই ছিল। তার মানে আহি রিংটা অ্যাকসেপ্ট করেনি। অন্য হাতে সিগারেট। পুরো ঘরময় সিগারেটের গন্ধে মম করছে। আশেপাশে অগণিত সিগারেটের শেষ অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোখ মুখে কাতরতার ছাপ। দীর্ঘশ্বাস ছাড়ল হ্যারি। অগণিত মেয়ের সাথে তারা 2 ভাই মেলামেশা করলেও হ্যাভেন কখনো এইসবের ধারে কাছেও যায়নি। এক রূপসার জন্য পাগল ছিল সে। এই পাগলকে ক্ষত বিক্ষত করে সত্যিকারের পাগল বানিয়ে ছেড়ে দিল মেয়েটা। সেই ক্ষত সারিয়ে উঠতে না উঠতে আবারও ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে হৃদয়। হয়তো এসবের জন্য দায়ী তার ভাই নিজেই। তবুও এই কষ্ট যে আর সহ্য করা যায় না। ভয় হয়, বড় ভয় হয় আবার কোনো অঘটন ঘটে যাবে না তো। আহিকেও দোষ দিতে পারে না। কোন দিকে যাবে তারা এখন? কি করে সামলাবে ভাইকে? কি করে বোঝাবে ভাবিকে? এগিয়ে গিয়ে হ্যাভেনের পাশে বসল হ্যারি। তার উপস্থিতি টের পেয়ে রিংয়ের দিকে দৃষ্টি স্থির রেখে ঈষৎ হেসে বলল, ভাগ্য আমাদের সাথে ছলনা করে না আমরা ভাগ্যের সাথে? ভাই চিন্তা করো না, ভাবি ফিরবে। দেখো এখন রেগে আছে, রাগ পড়ে গেলে ঠিক ফিরবে। শেষ হাসিটা তুমি হাসবে দেখো। জানি ফিরবে। তোর ভাবি আমাকে ছাড়তে পারবে না, কিন্তু যে তিক্ততা নিয়ে ও চলে গেছে সেই তিক্ততাকে কি করে বিলীন করব আমি? যতদিন না এই তিক্ততা বিলীন হচ্ছে ততদিন সে ফিরবে না। কাছে থেকে নয় দূরে থেকেই তার মন জয় করতে হবে। অবশ্যই করবে। যদি না পারি? যদি ভালোবাসা থাকে সফল তুমি হবে ব্রো। আর যদি সফল না হও ভাববে এটা তোমার ভালোবাসা ছিল না, রূপসার মতোই এটাও তোমার ভুল। না, তুমি ভাবির জন্য সঠিক আর না ভাবি তোমার জন্য। বুকটা ধক করে উঠল হ্যাভেনের। আর কোনো ভুল হতে পারে না, থাকতে পারে না আর কোনো ভুল। ভালোবাসার সংজ্ঞা সে সঠিকভাবে দিতে পারবে না, তবে এইটুকু বলতে পারবে ওই মেয়েটার সঙ্গে করা অন্যায়গুলো তার বক্ষস্থলে সূক্ষ্ম এক ব্যথার সৃষ্টি করেছে। ওই মেয়েটার শূন্যতা তাকে খুব করে পোড়াচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। তার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। হাহাকার শুধু তার বুকে নয়, হাহাকার নেমে এসেছে এই ঘরে। পুরো সংসার জুড়ে মেয়েটা হাহাকার তৈরি করে গেছে। যন্ত্রণা দিচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মেয়েটার শূন্যতা বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে। সমস্ত ইন্দ্রিয় শক্তি বারবার জানান দিচ্ছে, আহি তোর সেই প্রিয়জন, যে প্রিয়জন তোর নিভে যাওয়া সমস্ত সত্তাকে জ্বালিয়ে দিতে সক্ষম হয়েছে। আহি তোর সেই মানুষটা যে তোর সমস্ত সত্তায় মিশে গিয়ে তোর তুইকে ফিরিয়ে দিয়েছে। না হ্যারি, ভুল না, ভুল হতে পারে না। আহি বড় নিষ্পাপ, আহি বড় পবিত্র রে। ওর মতো মেয়েকে ভালো না বেশি থাকা যায় না। ওর মতো মেয়েকে অবহেলায় ফেলে যে চরম ভুল আমি করেছি তার শাস্তিও চরম ভয়ানকভাবে পাচ্ছি আর পেতে যাচ্ছি। কি বলল ভাবি? সবটা ঠিক হয়নি বুঝেছি, কিন্তু আবারও তাড়িয়ে দিয়েছে। হ্যারিকে সবটা খুলে বলল হ্যাভেন। হ্যারি সবটা শুনে যতটা না দুঃখ পেয়েছে তার থেকে বেশি মজা পেয়েছে ভাবা যায়। এক ঘরে থাকেনি, আবার হ্যাভেন যেন রাত করে ফিরে না যায়, আবার কোনো বিপদের সম্মুখীন না হয় সেই জন্য রুম ছেড়ে বেরিয়ে যাবার আগে ইগো দেখিয়ে রিং ফেরত দিয়েছে। তারপর বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজায় সিটকিরি লাগিয়ে দিয়েছে। সকালবেলা অনা দরজা খুলে চা দিয়েছে। হ্যাভেন সৌজন্যতামূলক এক চুমুক চা খেয়ে বিদায় নিয়ে এসে পড়েছে। হায় রে নারী জাতি! সব শোনার পর হ্যারি কয়েক মিনিট কি যেন ভাবল। তারপর হ্যাভেনকে বলল, ব্রো, দেবদাস হয়ে পড়ে থাকা যাবে না। বরং কিভাবে ভাবিকে ম্যানেজ করা যায়, কিভাবে তোমরা একে অপরের কাছাকাছি আসতে পারবে ভাবির ভাষ্য মতে তার তিক্ততাকে ভালোবাসায় ডুবিয়ে দিতে পারবে, সেই সব নিয়ে ভাবতে হবে। শুধু ভাবা নয়, সে অনুযায়ী কাজও করতে হবে। সিগারেট শেষ কয়েক টান দিয়ে উঠে পড়ল হ্যাভেন। কাবার্ড খুলে রিংটা রেখে দিয়ে তোয়ালে নিয়ে বাথরুমে যেতে যেতে বলল, বউকে কিছুদিন একা ছেড়ে দেই, কি বল? আর আমিও ধুকে ধুকে মরতে থাকি। যদি বেঁচে থাকি তাহলে সফল হয়েই ছাড়ব, আর যদি মরে যাই কোনো দিন
কোনো পরিস্থিতিতেই ভাবির গায়ে বিন্দু আঁচও লাগাতে দিবি না, আর না দ্বিতীয় কোনো পুরুষকে তার জীবনে এন্ট্রি নিতে দিবি। সোজা আমার কাছে পাঠিয়ে দিবি, তারপর ওপারে বসে শালার পিণ্ড চিবাবো বলে রহস্যময় এক হাসি দিয়ে বাথরুমে ঢুকে পড়ল। সময় প্রবহমান। কেটে গেছে 2 মাস। চারিদিকে নানা ব্যস্ততা কাটিয়ে কখনো সন্ধ্যার পর কখনো বা মাঝরাতে আহির বাড়ির সামনে হাজিরা হ্যাভেন। নির্দয় আহি একটি বাড়ির জন্য তাকে দেখা দেয় না। শ্বশুর শাশুড়ির হাজার জোরেও হ্যাভেন আর বাড়ির ভিতরে যায়নি। করোনা পরিস্থিতির জন্য ভার্সিটি অফ, তাই আহি একেবারেই বাড়ি থেকে বের হয় না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছুর পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। হ্যাভেন যতই মেসেজ করুক, ফোন করুক, আহির থেকে একটা রিপ্লাইও পায় না। যা রিপ্লাই করার আহির ফোন থেকে অনাই করে। হ্যাভেন যখন আসে অনা বের হয়। বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপাশে বাঁশের মাচা তৈরি করা হয়েছে। সেখানে বসেই দুলাভাই শালিকা বেশ আড্ডা দেয়। কখনো কখনো অনাকে নিয়ে এলাকার আশেপাশের কাঁচা রাস্তাগুলো ঘুরে বেড়ায়। অনার বেশ ভালোই লাগে। সামনে পিছনে সবসময় হ্যাভেনের 2-3 জন চালাফেলা থাকেই। হ্যাভেনের পাশাপাশি ইদানিং নিজেকেও বেশ ভিআইপি মনে হয় অনার। ইতিমধ্যে দুজনের সম্পর্ক বেশ গাঢ় হয়ে উঠেছে। অনার নিজের কোনো ভাই না থাকায় হ্যাভেনকে সে বড় ভাইয়ের আসনে বসিয়েছে। হ্যাভেনও হিয়ার পর বোন হিসেবে অনাকে ভীষণ স্নেহ করে। অনা যখন তাকে দুলাভাই বলে ডাকে, মনে তার অদ্ভুত এক ভালো লাগার শিহরণ জেগে ওঠে। প্রত্যেকটা পুরুষকে বোধহয় এই দুলাভাই ডাকটা বড় আনন্দ দেয়। দুনিয়াতে অনেক রকমের ডাক রয়েছে অনেক রকমের মধুর সম্পর্ক, কিন্তু শালি দুলাভাইয়ের সম্পর্কের মাধুর্য সত্যি ভীষণ আলাদা। যদি সেখানে শালির প্রতি দুলাভাইয়ের থাকে অগাধ স্নেহ, আর দুলাভাইয়ের প্রতি শালির থাকে অগাধ শ্রদ্ধাবোধ। প্রায়ই দুলাভাই এর সঙ্গে আড্ডা শেষে 2 হাত ভর্তি ফাস্টফুড নিয়ে ঘরে ঢুকে অনা। আহি তখন রেগে মেগে তাকে রুম থেকে বের করে দেয়। আবার যখন অনা সর্বক্ষণ ঘ্যান ঘ্যান করে, আপু দুলাভাই কত ভালো, তুমি কেন দুলাভাইয়ের সাথে এমন করো? আপু দুলাভাই যদি ভালো হতে চায়, আমাদের কি উচিত না তাকে ভালো হতে সহায়তা করা? আপু জানো, আজ দুলাভাই এই গল্প করেছে। আজ আমি আর দুলাভাই ওইখানে গিয়েছিলাম, এটা করেছি সেটা করেছি। দুলাভাই নিয়ে বোনের প্রশংসার সাথে গর্বের যখন শেষ থাকে না, আহি তখন বিরক্ত হয়ে বলে, যা না দুলাভাইয়ের গলা ধরে কলা খা, আমার কাছে আসছিস কেন? আর একবার দুলাভাই দুলাভাই করলে ঠাসি এক চড় মেরে গাল লাল করে দিব। দূরে যা বেয়াদব। অনা তখন মুখ ফুলিয়ে মায়ের কাছে গিয়ে বোনের নামে নালিশ করে। কখনো বা আহির ফোন নিয়ে হ্যাভেনকে কল করে নালিশ করে। 2 মেয়ের কাণ্ড দেখে বাবা মা শুধু মুচকি হাসে, আর শালি বইয়ের কাণ্ড শুনে হ্যাভেন উচ্চস্বরে হেসে ওঠে। তার সে হাসি ঠিক কান পেতে শুনে নেয় আহি। হ্যাভেনের মুখে বরাবরই সে শুনেছে নারী বড় রহস্যময়ী, কিন্তু কই সে তো দেখছে মানবজাতি পুরোটাই রহস্যে ঘেরা। তবে তার চোখে এখন সবচেয়ে রহস্যময় ব্যক্তিটি হচ্ছে দ্য গ্রেট হ্যাভেন তালুকদার। এই যে বারবার ছুটে আসা, এই যে তার আপনজনদের এভাবে আপন করে নেওয়া, অশান্ত হ্যাভেনের আচমকাই শান্ত রূপ বড্ড ভাবায়। মানুষের জীবনে পরিবর্তন আসে, কিন্তু এত মাধুর্যতার সঙ্গে হ্যাভেনের পরিবর্তন মানতে বড় কষ্ট হয়। তবুও সে মানতে চায়। ভালোবাসা যে সব পারে। বিয়ে নামক পবিত্র একটি বন্ধন এত সহজে কি ছিন্ন করা যায়? মানুষ তো জন্মলগ্ন থেকে খারাপ হয়ে জন্মায় না। জন্মলগ্ন থেকে কেউ অন্যায়কারী, হত্যাকারী, পিশাচ হয়ে জন্মায়ও না। একটি শিশু বাচ্চার সামনে সর্বক্ষণ মা মা করলে তার মা বুলিটাই হয় মা, তেমনি বাবা বাবা করলে তার প্রথম বুলিটি হয় বাবা। একইভাবে প্রতিনিয়ত সে যা দেখবে, যা শুনবে, পরবর্তীতে সেটাই করবে বা করার চেষ্টা করবে। আবার ফুলের কলির মতো যখন একটি জীবন কলি থেকে ফুলে রূপান্তরিত হয়ে যায়, ঠিক সেই সময় কেউ তাকে আঘাত করে ঝরিয়ে দেয়। তখন তার জীবনটা হয়ে যায় বিধ্বস্ত। সেই ঝরে যাওয়া ফুলের পাপড়িগুলো পুনরায় ফুলে পরিণত করা সম্ভব না হলেও মানুষের জীবন ফুলের মতোই গড়ে নেওয়া সম্ভব হয়। তবে সে পথ বড্ড কঠিন। মানুষ অনুকরণ প্রিয়, মানুষ প্রতিশোধ পরায়ণ, আর এই দুটোই মানুষের জীবন গড়ে দিতে এবং ধ্বংস করতে সহায়তা করে। হ্যাভেনের মামাতো বোনের বিয়েটা করোনা পরিস্থিতির জন্য পিছাতে অনেকটা সময় পিছিয়ে গেছে। ফাইনালি বিয়ের ডেট ফিক্সড হলো। এই মাসের শেষেই বিয়ে, তাই তালুকদার বাড়ির সকলকে বেশ লম্বা একটা সময়ের জন্য বাড়ি ছাড়তে হবে। যেহেতু হুমায়ুন তালুকদার থেকে শুরু করে সকলকেই বিয়েতে অ্যাটেন্ড করতে হবে, সেহেতু বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকবে তার ছোট ভাই এবং চাচাতো ভাইরা।
সবাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, কিন্তু বেঁকে বসেছে হ্যাভেন। সে যাবে না, কিছুতেই যাবে না। রুবিনাও বেঁকে বসেছে, তাকে যেতেই হবে, কিন্তু হ্যাভেন নানান বাহানা দিচ্ছে। রুবিনা বিরক্ত হয়ে তার মাকে কল করে জানায় হ্যাভেনের নানুমণির বয়স 90-এর কাছাকাছি। এই বৃদ্ধাটি ভীষণ প্রিয় হ্যাভেনের। শুধু হ্যাভেন নয়, হীরা, হ্যারি, হিয়া, হ্যাভেন সকলেই তাদের নানুমণি বলতে অজ্ঞান। সেই নানুমণি যখন ইমোশনাল ব্ল্যাকমেল করলো হ্যাভেনকে, তখন হ্যাভেনও শর্ত দিয়ে বসলো, আমি যাব, শীঘ্রই যাব, তবে শর্ত একটাই, আমার লাইফ লাইনকে যেভাবেই হোক ওখানে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সব হয়ে যাবে। এই বুড়ির বয়স হয়েছে তো কি হয়েছে, এই বুড়ির তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে তগর কারো ধারণাই নেই বলেই রুবিনাকে ফোন দিতে বলে। হ্যাভেন বাঁকা হেসে মায়ের দিকে ফোন এগিয়ে দেয়। চোখ মুখ উজ্জ্বলতায় ভরে ওঠে তার। দূরত্ব বজায় রেখে একে অপরের পাশাপাশি থাকার এর থেকে ভালো সুযোগ আর দুটো হতে পারে না। দুজন মানুষ শুধু বিয়ে করে সংসার ধর্ম পালন করলেই হয় না, বরং একে অপরকে চেনা জানার প্রয়োজন আছে। এই যে তারা 2 বছর একসঙ্গে ছিল, কিন্তু এটা কি সত্যি একসঙ্গে থাকা হয়েছে? 2 বছরে সে জানতেই পারেনি তার সহধর্মিনীর প্রিয় খাবার কি, প্রিয় রং কি, পছন্দের জায়গা কোথায়, পাহাড় না সমুদ্র, জ্যোৎস্নার রাত্রি কেমন লাগে তার। একাকী সময় কাটাতে ভালো লাগে না সকলের সঙ্গে হই হই রই রই করতে ভালো লাগে? এই মাসে অনার কাছে টুকটাক শুনেছে, তবে বেশি কিছু তো না। প্রিয় রং, প্রিয় খাবারের বাইরে আর কী বা জানেছে? জানতে হবে না। ভালোবাসতে সারা জীবন একসঙ্গে থাকতে হবে তো। তাহলে এসব না জানলে কি করে চলবে? মনের দূরত্ব ঘোচাতে হবে না, অবশ্যই হবে, কিন্তু তার অভিমানী রমণী সে সুযোগটা দেবে তো? এই প্রথম রবিনা তালুকদার আহিদের বাড়িতে পা ফেললেন। পাড়াপড়শিরা আশপাশ থেকে উকিঝুঁকি মারছে, সকলেরই চোখ ছানা পড়া, যেন পুরনো যুগের জমিদার গিন্নির পা পড়েছে বাড়িতে। চেহারায় ফুটে উঠেছে আলাদা এক মাধুর্য, আলাদা এক দাম্ভিকতা। তার রূপ, দাম্ভিকতা সকলেই মোহিত হয়ে গেল, ঠিক যেমন প্রথম দর্শনে আহি মোহিত হয়েছিল। আহির রূপে সকলেই যেমন মুগ্ধ হয়ে যায়, তার শাশুড়ির রূপেও সমান মুগ্ধ হলো সকলেই। রুবিনা তালুকদার আহির 2 হাত ধরে অনুরোধ করলেন, তার মা ভীষণ অসুস্থ, আল্লাহ না করুক আজ তার মা মারা গেলে সে আহিকে কখনোই ক্ষমা করবে না, কারণ তার মা আদরে নাতি বউকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আহি যাতে বিশ্বাস করে তাই ভাইয়ের মেয়েকে ভিডিও কল করে মায়ের সঙ্গে আহিকে কথাও বলিয়ে দিয়েছে। সত্যি নানুমণি অসুস্থ, পা পিছলে পড়ে গিয়ে কোমরে বেশ আঘাত পেয়েছে। সব শুনে দেখে আহি নিশ্চুপ। আহির বাবা মা রুবিনাকে আপ্যায়ন করলেও সে এক গ্লাস পানি অবধি মুখে তুলল না। আহি যদি তার সঙ্গে যেতে রাজি হয় তাহলে সে আতিথেয়তা গ্রহণ করবে, নয়তো না। রুবিনা জেদের কাছে আহি মাথা নত করল না, বরং একজন বৃদ্ধার মনোবাসনা পূর্ণ করার জন্য যেতে রাজি হলো, কিন্তু শর্ত দিল সে হ্যাভেনের সঙ্গে এক ঘরে রাত কাটাতে পারবে না। সে শুধুই নানুমণিকে দেখতে যাবে এবং তাকে দেখা দিতে যাবে। যেহেতু হ্যাভেনের সঙ্গে তার বোঝাপড়া চলছে, সেহেতু সঠিক অনুভূতি দুজনের দিক থেকে দুজন যতদিন না অনুভব করবে, যতদিন না মন বলবে হ্যাভেন তাকে নিখুঁত ভালোবাসে, নিখুঁত সম্মান করে, ততদিন সে হ্যাভেনের জীবনে ফিরবে না। রুবিনা আহির সমস্ত শর্তই মেনে নিলেন। আহিও স্বস্তির শ্বাস ফেলল। এই কমাসে তার দম বন্ধ হয়ে আসছিল। একটু দূরে যাওয়া, দূরে কোথাও সময় কাটানো সত্যি তার জন্য প্রয়োজন ছিল। পাড়া প্রতিবেশীদের প্রশ্নের উত্তর দিতে দিতে সে, তার মা এবং বোন জাস্ট হাঁপিয়ে উঠেছে। রোজই কেউ না কেউ এসে ছলে বলে কৌশলে ভিতরের খবর জানার চেষ্টা করে। বিয়ের পর 2 বছর বাবার বাড়িতে আসেনি বলে এ নিয়ে পাড়াপড়শিদের যেমন কৌতূহলের শেষ ছিল না, তেমনি এতগুলো মাস ধরে মেয়ে বাপের বাড়ি এসে থাকছে, জামাইও আসে না, এ নিয়েও নানা রকমের কৌতূহল তাদের। সময়ে অসময়ে বাড়ি বয়ে এসে ছলে বলে কৌশলে ভিতরে কথোপকথন বাহিরে আনার চেষ্টা করে। জীবনটা একেবারে অতিষ্ঠ করে ফেলেছে এই প্রতিবেশীগুলো। কোনোভাবেই মনে শান্তি মেলাতে পারছিল না আহি। তাই হুট করে এসে শাশুড়ি দেওয়া প্রস্তাবটা তার মন্দ লাগলো না। এবার দীর্ঘ সময়ের জন্য দূরে কোথাও গেলে বেশ ভালোই হবে, মনও ভালো হবে, সেই সাথে রোজ রোজ আর এই বিরক্তিকর পরিস্থিতিতেও পড়তে হবে না। তবে এর আগে হ্যাভেনকে কানে গুতিয়ে বলেও দিতে হবে, ডিয়ার হাজব্যান্ড, এই আহি সবার জীবনে ফিরলেও ভুলেও ভাববেন না আপনার জীবনে ফিরেছে, তাই দূরত্ব বজায় রেখে চলবেন। দীর্ঘ 6 ঘন্টা জার্নির অবসান ঘটিয়ে দিলারা ভবনে পা রাখল আহি। গাড়িতে শাশুড়ি মায়ের পাশে বসে ফোন চাপতে চাপতে একসময় মাথা ধরে আসে। ঘুমানোর চেষ্টা করলেও ঘুম হয় না, অথচ রুবিনা পুরো রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। মাথায় ওড়না স্কার্ফ বাঁধাই, ইয়ারফোন কানে দিয়ে গান শুনতে পারছিল না।
শাশুড়ি মায়ের ঘুমে ব্যাঘাত ঘটবে বলে ইয়ারফোনবিহীন গান শোনা বা ভিডিও দেখা কোনোটাই পারছিল না। একবার অবশ্য ভেবেছিল স্কার্ফ খুলে তারপর গান শুনবে, কিন্তু তা করেনি। হাজার হোক শাশুড়ি মা বয়োজ্যেষ্ঠ মানুষ। জেগে উঠে ছেলে বউয়ের এমন ভনিতা দেখলে কি না কি ভেবে বসবে কে জানে। তাই চুপচাপ বসে ফেসবুক স্ক্রল, মেসেঞ্জারে বান্ধবীদের সঙ্গে টুকটাক কথা, হিয়ার সঙ্গে টুকটাক মেসেজে কথা বলেছে। পুরো জার্নিতে বোরিং কেটেছে তার। মনে মনে বেশ ধারণাও করে নিয়েছিল তালুকদার বাড়ির মতন এই বাড়িতেও তার সময় বেশ বোরিং কাটবে। রোবটের মতো এক জায়গায় বসে বসে বা বউ হয়ে কাজ করতে করতেই দিন যাবে। কিন্তু তার সমস্ত ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল বাড়িতে প্রবেশ করার পর। পুরো বাড়িটি কেমন হই হই রই রই শুরু হয়ে গেল। বিস্তর জায়গা জুড়ে দোতলা বাড়িটি দেখলেই চোখ যেন জুড়িয়ে যায়। হ্যাভেনের নানার বাড়ির লোকজনও যে বেশ প্রভাবশালী বুঝতে আর বাকি রইল না আহির। তবে মনে একটা প্রশ্ন খুঁতখুত করতে লাগলো। এত বড় বাড়ির মেয়ে, তাও আবার চোখ ধাঁধালো সুন্দরী। তার ব্যাপারটা না হয় আলাদা, কিন্তু শাশুড়ি মাকে শ্বশুরমশাই তুলে নিয়ে গেল কি করে? মনে প্রশ্নটা মনে চেপেই চোখ ঘুরিয়ে দেখতে লাগলো পুরো বাড়িটা। তারা এখন দাঁড়িয়ে আছে বাড়ির উঠোনে। পুরো উঠোনটাই ইট সিমেন্ট দিয়ে পাকা করা। উঠোনের ডান পাশে বিশাল বড় কাঁঠাল গাছ, বাম পাশে 3টা আম গাছ, তার পাশে ছোট ছোট ফুল গাছ। ফুল গাছগুলোর নাম সে জানে না, তবে মেরুন রঙের ছোট ছোট ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। পরে না হয় এই ফুলগুলোর নাম কারো থেকে জেনে নেওয়া যাবে। ফুলগুলো দেখে চোখ সরিয়ে বাড়ির আশেপাশে চোখ বুলালো। এক কথায় ভীষণ সুন্দর বাড়িটা। পুরো বাড়িটায় বেশ যত্নে ছাপ রয়েছে। দোতলার বারান্দাও বেশ সুন্দর সুন্দর ফুল দেখতে পেল। গোলাপ, নয়নতারা, আরও বিভিন্ন ফুলের টব রয়েছে। মনটা কেমন ভালো লাগে ভরে গেল তার। বাড়ির বাইরেটা দেখিয়ে জাঁকজমকপূর্ণ আমেজের ভাব পাওয়া যায়, ভিতরটা দেখিয়ে অন্তর যেন জুড়িয়ে গেল। মামা শ্বশুর, মামি শাশুড়ি, মামাতো দেবর, ননদ সবাই এসে পরিচয় হলো আহির সঙ্গে। হিয়া গত কয়েক মাস ধরে এখানে রয়েছে। এতগুলো দিন পর আহিকে দেখে আবেগে জড়িয়ে ধরে কেঁদেই ফেলল মেয়েটা। হ্যাভেনের মামাতো বোন রিদি এক গালে হাত রেখে চোখ পিটপিট করে বলল, বাবা, ভাবি তো আমাদেরও ছাড়িয়ে গেছে রে হিয়া। ভাইয়ের আমার চয়েজ আছে। আল্লাহ, আমি তো ফিদা হয়ে গেলাম। ছেলে হলে নিশ্চিত বড়সড় হার্ট অ্যাটাক হয়ে যেত। আহি লজ্জা পেল। হিয়া আহির কাঁধ চেপে ধরে বলল, দেখতে হবে না ভাবিটা কার? মামাতো ভাই রিমন শার্টের কলার উঁচিয়ে বলল, আরে ইয়ার, এত কিউট হ্যান্ডসাম ছেলেদের ভাবি তো এমন সুন্দরী হবে, তাই না? এবার আহি লজ্জা লাল হয়ে গেল। রুবিনা ভাতিজিকে আদর করে বড় ভাতিজা রিজবির কথা জিজ্ঞেস করলো রিদির মা হুমাকে। কিন্তু হুমা কিছু বলার পূর্বে হিয়া আহিকে ছেড়ে চোখ কটমট করতে করতে বলল, তোমার আদরের বড় ভাতিজার কি এ বাড়ির অতিথিদের জন্য সময় আছে নাকি? তাকে রাতে জানানো হয়েছে অন্তত আজ যেন বাড়ি থাকে, তবুও সে সকাল সকাল দেশ উদ্ধার করার জন্য বেরিয়ে গেছে। রিদির ঠোঁট টিপে হাসতে লাগলো। রিমন হিয়ার মাথায় গাঁটটা মেরে বলল, তার না হয় আদরের ভাতিজা, তোর তো সাদের আদরের মামাতো বড় ভাই। রিমনের টিটকারি শুনে হিয়া খেপে ওঠে। ওকে মারতে গেলে রিমন ছুটে পালালো, সঙ্গে গানও ধরল, সাদের লাউ বানাইল মোড়ে বৈরাগী। হিয়া ছুটে গেট অবধি গিয়েও ধরতে পারল না রিমনকে। সকলেই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আহিও মৃদু হাসল। রুবিনা বলল, শুরু হয়ে গেল এবার। রত্না এলে বাড়িটা আর বাড়ি থাকবে না। রেশমির তো ছুটি নেই, শুনলাম শিফা শশী আসবে তো। রিদির মা হোমা বলল, জামা কাপড় ছেড়ে হালকা নাস্তা পানি করে ছোট আপাকে ফোন করুন। আপনার ভাইকে তো বলেছিল আগামীকালই আসার চেষ্টা করবে। যেহেতু শহর থেকে এসেছে সেহেতু আগেই কেউ নানুমণির কাছে যায়নি। ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে হালকা নাস্তা পানি করে নিল। পাশের বাড়ি থেকে একে একে রুবিনার চাচাতো ভাই, তাদের বউ এবং ছেলেমেয়েরাও এসে আহির সঙ্গে পরিচিত হলো। সকলেই বউ দেখে মুগ্ধ। জুটি ছাড়া এভাবে একা আসাতে অনেক রকমের কথাও বলল। এই প্রথম বউ নানা শ্বশুর বাড়ি এসেছে। কোথায় দুজন একসঙ্গে আসবে তা না, একা একা জুটি ছাড়া পাঠাই দিছে। রুবিনা তাদের অবশ্য বুঝিয়ে বলল, বাড়ির সকল ছেলে সদস্যরা আগামীকালও এসে পড়বে, শুধু হ্যাভেন 3 দিন পর আসবে। এ নিয়েও অনেকে অনেক রকম কথা বলল। রুবিনা সেগুলোকে পাত্তা দিল না। আহি বেশ খুশি হলো হ্যাভেন 3 দিন পর আসবে বলে। হ্যাভেনের সামনে সবসময় বেশ ইতস্তত বোধ হতো তার। এর থেকে 3টা দিন তো রিল্যাক্স করা যাবে। সকলের সঙ্গে আলাপচারিতা শেষে নানামণির রুমে নিয়ে যাওয়া হয় আহিকে। নানামণি আহিকে দেখি হাত টেনে বিছানায় নিজের পাশে বসালো। তারপর বেশ রসালো গলায় বলল, কী লো মেয়ে, খুব নাকি দেমাক?
আমার কালামানিক রে, খুব নাকি দেমাক দেখাস? ওইসব দেমাক টেমাক দূরে রাখ। ধলা জামাই কালা জামাই বিভেদ কইরা কি হব, কাম তো একই। চোখ জুড়াইয়া লাভ নাই বোন, মন আর শরীর জুড়াইলেই মেলা। রুমে রিদি আর হিয়া ছিল। নানমণির কথা শুনে দুজনে খিলখিল করে হেসে উঠল। অন্য সময় বা অন্য কেউ এমন কথা বলে দু চারটা কটু কথা বলে দিত আহি, কিন্তু সামনের এই বৃদ্ধাকে দেখে সে যেন কেমন হয়ে গেল। এত কিউটনেসে ভরা মুখটা দেখলে কি আর কটু কথা বলা যায়? নানমণির বেশ অনেকটা বয়স হয়েছে, গায়ের চামড়াগুলো কুঁচকে গেছে। যে হাত দিয়ে আহির হাতটা চেপে ধরে আছে সে হাতটাও খানিক কাঁপছে। ফর্সা চামড়াগুলো কুঁচকে যেয়ে নীল রগগুলো ভেসে উঠেছে। কথা বলার সময় টকটকে লাল ঠোঁট জোড়া চৌকা হওয়াতে আরও বেশি কিউট লাগছে। সোনালি পাড়ের সাদা শাড়িটা গায়ের রঙের সঙ্গে কি সুন্দর মিশে আছে। প্রকৃতির সকল শুভ্রতাই যেন তার মাঝে বিরাজ করছে। এই বৃদ্ধা মহিলাটি যৌবনের ঠিক কোন পর্যায়ে সুন্দরী ছিল জাস্ট ধারণা করতে পারল না আহি। নানমণি অনেক কথাই বলল আহির সঙ্গে। এও বলল, সাদা কালোর বিভেদ শুধু এ যুগে নয়, শুরু থেকেই মানুষের মাঝে এই বিভেদ রয়েছে। একসময় তারাও সাদা কালা বাজবিচার করত। হুমায়ুন তালুকদার যখন রুবিনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, নানমণি নাক ছিটকেছিল। তার পরীর মতো মেয়েটার কপালে নাকি অমন কালা বান্দর জুটব। হোক নেতা জামাই, নেতা দিয়ে তার কি মনোযোগ জোড়াবে? ঘোর বিরোধিতা করেছিল তারা পুরো পরিবারই, কিন্তু রুবিনার মনে মনে হুমায়ুনকে বেশ পছন্দ ছিল, যা তারা কেউ জানত না। সকলেই জানে রুবিনাকে হুমায়ুন উঠিয়ে নিয়ে বিয়ে করেছে, কিন্তু আসল কথা এই রুবিনারও অমত ছিল না বিয়েতে। এই গোপন রহস্য নানিমণি, রুবিনা, হুমায়ুন ছাড়া কেউ জানত না। আজ প্রিয় নাতির সংসার জীবন সুখের করার জন্য এই সত্যিটা নাতি বউকে সে বলেই দিল। এও বলল, হাবু যখন জন্মায় তখন থেকেই আমাদের পরিবারের মন থেকে সকল কালি দূর হইয়া যায়। বাড়ির জামাই কালা বইলা জামাই অবহেলা করতে পারি, কিন্তু আমার আদরের মেয়ের অংশ বংশের প্রথম এবং বড় নাতিকে কি আর অবহেলা করতে পারি? তখন থেকেই আমার কালামানিককে দু চোখে হারাই আমি। বাড়ির সবচেয়ে আদরের নাতি সে। তার মুখ ফুটে কিছু চাইতে দেরি পাইতে দেরি নাই। এই বয়সে কালামানিকের জন্য গাছে উঠবার কইলে গাছে উঠতেও রাজি আমি। আমার সেই মূল্যবান রত্নরে কিনা তুই অবহেলা করস? বলতে বলতে চোখে পানি চলে আসে নানুমণির। আহি খানিকটা বিরক্ত হলো এবং বলল, আপনি ভুল ভাবছেন নানু, আপনাকে ভুল ধারণা দেওয়া হয়েছে। আমি বাড়ির সৌন্দর্যকে কখনো প্রাধান্য দেই না, আর ভবিষ্যতেও দেব না। আর আপনার কালামানিক অতটাও কালো নয়, তাই এভাবে বলার কিছু নেই। সে যথেষ্ট সুদর্শন, শুধু তার মনটাই কুদর্শন। মাথা দুলিয়ে হাসল নানুমণি, বলল, মনের সৌন্দর্য মনের চোখ দিয়েই দেখুন লাগে রে ছেমড়ি। তা আমি যে তোরে তুই তোকারি করতেছি, কিছু মনে নিতেছিস না তো? আমার সব নাতি নাতনিগরি তুই বলে সম্বোধন করি। তুই তো পরম আপন রে বোন, তুই পরম আপন। মৃদু হাসল আহি। মাথা নাড়িয়ে বোঝালো সে কিছু মনে করছে না। তাদের কথার মধ্যে হঠাৎই ফোড়ন কাটল হিয়া। বলল, জানো ভাবি, আমার নানু, খালামণি, ইভেন আমার পুরো নানার গোষ্ঠীদেরই বেশ রূপের অহংকার। তাই তো আমার বাপ চাচাকে সারা জীবন হেলাফেলা করেছে। এরা আমার বাপ চাচাকে দেখে যে ভাব করে আল্লাহ জানে। নিগ্রোদের দেখলে এরা কি মন্তব্য করে বসবে তুমিই বলো। আমার বাপ চাচা কি অতই অসুন্দর? বুঝি না এদের সমস্যা কি? মেয়েদের জন্য ছেলে লাগলে শুরুতেই বলবে ছেলে যেন দেখতে সুন্দর হয়, ছেলের জন্য মেয়ে লাগলে বলবে মেয়ে যেন রূপীগুণে সেরা হয়। কেন রে, চেহারা চাকচিক্য কি সব? আমার মনে হয় এজন্যই দাদানের গায়ের রং চাপা দিয়ে আল্লাহ এদের অহংকারই ভাঙতে চেয়েছে। রিদি বলল, হ্যাঁ গো ভাবি, হাবুভাই যদি সত্যি দেখতে খারাপই হতো, অহরহ মেয়ে কি তার সঙ্গে লাইন মারার চেষ্টা করত? অন্যদের কথা না হয় বাদই দিই, শিফা আপু তো এখনও হাবু ভাইয়ের জন্য নাকের জলে চোখের জলে একাকার অবস্থা করে ফেলে। তাছাড়া ফুপা ফুপুকে যতটা ভালোবাসে, ফুপু তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসে ফুপাকে। হিয়া রিদির পেটে গুঁতো মেরে বলল, এই ফাজিল, দাদানের বউয়ের সামনে কি বলি সেগুলো? আর হাবু ভাই কি? দাদান যদি জানে ভাবির সামনে এসব নাম উচ্চারণ করেছিস, তাহলে তোর দুটো কানের একটাও জ্যান্ত থাকবে না। হাবু ভাই? বাহ, বেশ দারুণ একটা জিনিস পেল প্র্যাঙ্ক করার জন্যে, ভেবে মুচকি হাসলো আহি। হিয়া আর রিদির দিকে চেয়ে বলল, আমার কাছে এসব কথা খুবই সিম্পল হিয়া, তোমরা নির্দ্বিধায় বলতে পারো। মনে মনে বলল, যখন এর থেকেও বড় বড় বিষয়ের সম্মুখীন হয়েছি তখন ঠিক সামলে নিয়েছি নিজেকে। এটা তো চুনোপুটির মতো বিষয়। নানমণি আহির সঙ্গে আরও অনেক গল্প স্বল্প করল। কথার ফাঁকে ফাঁকে এও বলল তারা যেন দ্রুত বাচ্চা নিয়ে নেয়। একবার যখন অ্যাক্সিডেন্ট ঘটেছে তখন তাড়াতাড়ি বাচ্চা নেওয়াই শ্রেয়।
প্রত্যুত্তরে নানুমণিকে কিছু না বললেও মনে মনে বলল, বাচ্চা তো অনেক দূরের ব্যাপার, সংসারটা আদৌ ঠিকভাবে গড়ে উঠবে কি না তাই তো জানি না। দুদিনের মাথায় মাঝরাতে গা কাঁপুনি দিয়ে জ্বর এলো আহির। রিদির পাশে শুয়েছিল সে। সন্ধ্যার দিকে বেশ কয়েকবার হাঁচি আর কাশতে দেখেছিল রিদি আহিকে। এবার জ্বর বুঝতে পেরে মাঝরাতে উঠে মায়ের রুমে দরজা ঠকঠক করলো। দরজা খুলে হুমা ঘুম জড়ানো কণ্ঠে বলল, কী রে, এত রাতে শরীর খারাপ লাগছে? জ্বরটর বাঁধালি? 100 বার বলছি রিদি, সামনে বিয়ে, এবার একটু নিজের খেয়ালটা রাখ বলেই কপাল গলা চেক করে আবারও বলল, কোথায়? শরীর তো ঠান্ডাই। উফ আম্মু, তুমি আমাকে কিছু বলতে দেবে? জ্বর আমার না, ভাবির গা কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, ফার্স্ট এড বক্স দাও, আপাতত নাপা খাইয়ে দিই, ফুপিকেও জানিয়ে যাই জ্বরের কথাটা। হায় 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 রে, সর্বনাশ করছে। ও রিদি, করোনা টরোনা হলো না তো? আল্লাহ, রিদি তুই আর ওরিমে যাস না, তোর সামনে বিয়ে, জ্বরটর বাঁধাস না। উফ, বিরক্ত করো না তো আম্মু, মূর্খের মতো কথাও বলো না। জ্বর হলেই করোনা হয়েছে মিছিল করা লাগবে কেন? সামনে থেকে সরো, হুদাই আলাপ একটা। মায়ের কথার অবাধ্য হয়ে নিজের বিপদ নিজে ডেকে আনিস না মা। তুই ও ঘরে যাবি না, তোর ফুপুকে আমি ডেকে তুলি তাও তুই যাবি না। তোরে আমার কসম রিদি, মায়ের অবাধ্য তুই হবি না, একটা মাত্র মেয়ে তুই আমার, বলেই নাক টানতে শুরু করলো হুমা। রিদি পড়ে গেল বিপাকে। হুমা ও মেয়েকে জোর করে রুমে ঢুকিয়ে বলল, বাবার পাশে গিয়ে চুপ করে শুয়ে পড়, আমি তোর ফুপুকে পাঠাচ্ছি। ফজরের আজানের সময় হ্যাবেনকে জানানো হয় আহির ধুম জ্বর। এই খবর শুনে হ্যাবেনের বুকটা ধক করে ওঠে। সেবারের জ্বরে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তাদের জীবনে। আবারও সেই জ্বর। আহি জ্বরটাকে সে স্বাভাবিক নিতে পারল না। এই জ্বরের কারণেই তাদের জীবনটা এলোমেলো হয়ে গেছে। তারা হারিয়েছে ছোট্ট একটা প্রাণকে, তাদের অংশকে। তার উপর করোনা পরিস্থিতিতে এমন জ্বর বাঁধানো, ঢাকা থেকে তারা টাঙ্গাইল গিয়েছে। এই জ্বরটাকে সবাই স্বাভাবিক চোখে নেবে না, আবার সবার মন মানসিকতাও এক নয়। আহির খেয়াল রাখার জন্য সেখানে তেমন কেউ নেই, তার মায়েরও বয়স হয়েছে। সব মিলিয়ে প্রচণ্ড টেনশন নিয়েই ভোরে বেরিয়ে পড়ল হ্যাবেন। কথা ছিল রাতে 3 ভাই একসঙ্গে যাবে, কিন্তু হ্যারি হীরাকে রেখেই সকাল সকাল বেরিয়ে পড়ল হ্যাবেন। 11:30টার দিকে দিলারা ভবনে পৌঁছায় হ্যাবেন। নানামণির নামে এই ভবনটি নির্মাণ করা হলেও হ্যাবেনের মন চায় দিলারা নাম কেটে শান্তিনিকেতন লিখতে। এই যে সে এসেছে, বাড়িতে প্রবেশ করেনি, তবুও মনটা কেমন শান্তিতে ভরে উঠেছে। এরপর যখন নানামণির কোলে মাথা রেখে নানা রকম গল্প মশগুল হবে, নানামণির হাতে আলু মাখা ভাত খাবে, আহা, প্রাণটা একদম জুড়িয়ে যাবে তার। গেটের সামনে রিদি আর হিয়া দাঁড়িয়েছিল। দুজনেই একসঙ্গে হ্যাবেনকে কেমন আছো জিজ্ঞেস করলো। উদ্যত হ্যাবেন দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু হেসে বলল, ভালো আছি। তোরা ভালো? তোদের ভাবি কোন রুমে আছে? রিদি জানালো তার রুমে। হিয়া ড্রাইভারের হাত থেকে ফলগুলো নিয়ে এগিয়ে গেল ভিতরে, আর ড্রাইভার গাড়ি থেকে লাগেজ বের করে আবারও ভিতরে চলে এলো। হ্যাবেন রিদির সঙ্গে টুকটাক কথা বলতে বলতে শার্টের হাতা ফোল্ড করে উঠানের একপাশে চাপ করে হাত মুখ ধুয়ে টাইলস করা ছোট্ট একতলা ছাদ বিশিষ্ট বাথরুমে ঢুকে পড়ল। রিদি ছুটে ভিতরে গিয়ে হিয়াকে বলল, এই হিউ, হাবু ভাইয়ের তোয়ালে বের কর তাড়াতাড়ি। তুই আবার দাদানকে হাবু বলছিস? কপালে কিন্তু ভীষণ দুঃখ আছে রিদি, সামনে বিয়ে, নিজের পায়ে নিজে কুড়াল মারিস না বই না। রিদি জিহ্বায় কামড়ে ধরে দাঁত বের করে হেসে উঠল। এক কান ছুঁয়ে বলল, এই প্রমিস করছি আর বলবো না। তুই কিন্তু ভাইয়াকে কিছু বলিস না। ওকে ওকে, তাহলে তোর জামাইকে বলিস গেটে যেন মোটা অঙ্কের টাকা পাই, আর জুতোটা যেন আমার চোখের সামনে মেলে রাখে একদম। দুজনে খিলখিল করে হেসে উঠল। তখনই ভেতরে ঢুকলো হ্যাবেন। মুড়িয়ে একটা ভাব নিয়ে বোনদের দিকে তাকিয়ে এগিয়ে এসে প্রশ্ন করল, হি হি করে হাসছিস যে, আমার তোয়ালে বের করেছিস? সবার সঙ্গে কথাবার্তা বলে নানামণিকে জাস্ট দেখা দিয়েই আহির কাছে চলে গেল হ্যাবেন। রুবিনাও তার পিছু পিছু গেল। হ্যাবেন তাকে জিজ্ঞেস করে, কি খেয়েছে সকালে? ফোনে তো বললাম শুধু একটা ডিম খেয়ে আবার ঘুমিয়েছে, আর ওঠেনি, আমিও ডাকিনি। চিন্তিত মুখে একবার মায়ের দিকে তাকিয়ে আবার আহির দিকে তাকায় হ্যাবেন। কাঠের চেয়ারটা টেনে বিছানার পাশেই বসে। হাত বাড়িয়ে কপাল চেক করে দেখে বেশ গরম। হাত ছুড়িয়ে নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে আহির ঘুমন্ত মুখশ্রীর দিকে। নাকের ডগা ওষ্ঠজোড়া টকটকে লাল হয়ে আছে। কুকড়ানো সিল্কি চুলগুলো ফুলে ভীষণ এলোমেলো অবস্থা। গরমের মধ্যেও গায়ে পাতলা কাঁথা টেনে রেখেছে। চোখ ফিরিয়ে নিল হ্যাবেন। রুবিনার দিকে শান্ত দৃষ্টি মেলে বলল, এখন কিছু খাওয়ানো উচিত, তারপর অ্যান্টিবায়োটিক খাওয়ানো উচিত।
রাতে ঘুম হয়নি ঠিকঠাক, এখন ঘুমাচ্ছে, ঘুমাক। 12টার পর উঠিয়ে দুপুরের খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দেওয়া যাবে। যাও তাহলে, আমি আছি। তুই এখানে বসে থাকবি? একটু অবাক হয়ে প্রশ্নটা করল রুবিনা, কারণ তার ছেলে যে কতটা ধৈর্যহারা আর অশান্ত তা খুব ভালো করেই জানে সে। গম্ভীর কণ্ঠে হ্যাভেন উত্তর দিল, ছেলের মতিগতি বোঝা বড় দায়। অবশ্য আহির প্রতি এখন যথেষ্ট সুগ্রাহী হ্যাভেন। ভেবে স্বস্তির এক শ্বাস ছেড়ে বেরিয়ে গেল রুম থেকে। হ্যাভেনও দ্রুত উঠে গিয়ে দরজা লক করে দিয়ে আবার পূর্বের স্থানে বসল। তবে এবার আহির দিকে আরেকটু এগিয়ে বসল। কপাল চেক করে কাঁথা সরিয়ে গলায় আলতো স্পর্শ করল। কপালের তুলনায় গলার তাপমাত্রা আরও বেশি। কাত হয়ে ঘুমাচ্ছিল আহি। হ্যাভেনের স্পর্শে তার ঘুমে কিছুটা ব্যাঘাত ঘটেছে। ফলস্বরূপ বিরক্তিতে কপাল কুঁচকে নড়েচড়ে গা থেকে কাঁথা ফেলে দিয়ে চিত হয়ে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। বাঁকা হেসে সোজা হয়ে বসল হ্যাভেন। পকেট থেকে ফোন বের করে হ্যারিকে কল করে কিছু সময় কথা বলল। ফোনে কথা বললেও তার দৃষ্টিজোড়া নিবদ্ধ ছিল পুরোটাই আহির দিকে। এতটাই মগ্ন হয়ে দেখছিল যে একটা সময় চোখের পলক ফেলতেও ভুলে গেল। ফোনের ওপাশে হ্যারি কী বলছে না বলছে কিচ্ছু শুনতে পাচ্ছে না সে। শুধু অনুভব করছে তার হৃদস্পন্দন বেড়ে গেছে। সামনের এই ঘুমন্ত রমণের ঘুমন্ত মুখশ্রী দীর্ঘ সময় নিয়ে তৃপ্তি সহকারে না দেখলে বুঝি আজ তার মরণই হবে। এতদিন সে কোথায় ছিল? কোন রাজ্যে বিভোর ছিল যে এই আশ্চর্যান্বিত সৌন্দর্যের অধিকারিণীকে নজরেই পড়েনি তার? 2 বছর সে কি করে এই দৃশ্যটাকে অবহেলা করতে পারল? সত্যি ভীষণ অপরাধ হয়ে গেছে তার দ্বারা। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে ওষ্ঠজোড়া নাড়িয়ে চাপাসুরে হ্যারিকে বলল, রাখছি, রাতে দেখা হচ্ছে। পকেটে ফোন রেখে তাকিয়ে রইল আহির দিকে। এলোমেলো ছোট্ট ছোট্ট চুলগুলো পুরো কপাল জুড়ে ছেয়ে আছে। পাতলা চিকন কালো ভ্রুজোড়ায় মাঝ বরাবর টকটকে লাল ছোট্ট একটি পিম্পলও জায়গা দখল করে নিয়েছে। না বোচা না তরতরা মধ্যম আকারের নাকটা লালচে বর্ণ ধারণ করাতে বেশ আকর্ষণীয় লাগছে। কিন্তু মনটা খারাপ হয়ে গেল যখন নজরে পড়ল আহির নাকের বাম পাশের ছিদ্রটার দিকে। গত 2 বছর এ পাশটায় তার দেওয়া নাকফুলটাই পড়েছিল সে, অথচ আজ এ পাশটা ফাঁকা। নানা ভাইয়ের মৃত্যুর পর নানামণিকে নাকফুল খুলতে দেখেছিল। সংস্কৃতি নিয়ম অনুসারে সকল মা বোনেরাই এসব মেনে চলে। আধুনিকতার ছোঁয়া পেয়ে হয়তো অনেকে এই নিয়ম এখন অনুসরণ করে না। ধর্মীয় কোনো বিধানও নেই এ বিষয়ে। তবুও পূর্ব যুগ থেকে এই রীতি মেনে আসছে মুসলিম জনগোষ্ঠী। বিয়ে তো ভেঙে যায়নি। স্বামীর দেওয়া গিফট হিসেবে পড়ে থাকলে খুব ক্ষতি নিশ্চয়ই হতো না। মেয়েটা ভীষণ জেদি। 2 বছর জেদটাকে দমন করে রাখলেও একটি ঝড় সব ওলটপালট করে দিল। ছোট্ট একটি নিঃশ্বাস ত্যাগ করে ঘড়িতে সময় দেখে আবারও আহির কপাল চেক করলো। হাত ছড়িয়ে দৃষ্টি নিক্ষেপ করলো আহির লাল টকটকে কোমল ওষ্ঠ জোড়ায়। জ্বরের প্রকোপে মেয়েটার পুরো মুখশ্রীটা বদলে গেছে। পাশাপাশি চোখে লাগছে খুব। যদিও গায়ের ফর্সা বর্ণটা বেশ ফ্যাকাশে লাগছে, তবুও গায়ের গড়ন বরাবরের মতোই মাত্রাতিরিক্ত আকর্ষণীয় লাগছে। গায়ের গড়নেই যেন বৈবাহিক ছাপ স্পষ্ট। আর এই ছাপটা ফেলেছে সে নিজেই। ভাবতে বক্ষস্থলে সুখ এবং খুশির ঢেউ খেলিয়ে গেল। তৃপ্তময় শ্বাস ত্যাগের পাশাপাশি ওষ্ঠকোণে ফুটে উঠল কুটিল হাসি। বড্ড আফসোস হতে লাগলো এবার। 2 বছর কত শতবার এই ঠোঁটে ঠোঁট নেড়েছে সে, অথচ কখনো একটি বারের জন্য দুজনের ঠোঁটে ঠোঁটে হয়নি কোনো কথোপকথন। তবে অসংখ্যবার আহির বিতৃষ্ণাগুলো সাক্ষী হয়েছে। ভাবনাগুলো যখন গভীর থেকেও গভীরে পদার্পণ করছিল, আচমকে দৃষ্টি আটকে যায় আহির বক্ষস্থলের বিভাজনের মাঝ বরাবর লাল তিলটার দিকে। হয়তো কখনো প্রেয়সী চোখে চোখ রেখে বোনা হয়নি অসংখ্য স্বপ্নের জাল। ঠোঁটে ঠোঁট রেখে হয়নি অনুভূতি মিশ্রিত কোনো বাক্য ব্যয়। কখনো বক্ষস্থলে নিশ্চিন্ত মনে ঘুমোতে দেয়নি। দীর্ঘ সময় নিয়ে শুনতে দেয়নি তার হৃদয়ের স্পন্দনগুলো। দেয়নি প্রশান্তিময় শ্বাস ত্যাগ করতে, দেয়নি পরিতৃপ্ত শ্বাস গ্রহণ করতে। তবে অসংখ্যবার তার এই বক্ষস্থলে নিজের প্রশান্তিটুকু ঠিক খুঁজে নিয়েছে। স্বার্থপরতা করেছে খুব। চোখ থাকতেও অন্ধের মতো মেয়েটার মাঝে ডুবে থেকেছে। মন থাকতেও দেয়নি একটুখানি তার পরশ। বড্ড অপরাধ হয়ে গেছে তার দ্বারা। লম্বা এক শ্বাস ত্যাগ করল হ্যাভেন। তার দৃঢ় দৃষ্টিজোড়ায় আহিকে পুরোটাই বদ্ধ করে নিল। অদম্য কিছু ইচ্ছেরা মন মস্তিষ্কে কিলবিল শুরু করে দিল। শরীর জুড়ে বয়ে গেল শীতল এক শিহরণ। আহির প্রতিটা নিঃশ্বাস গ্রহণ এবং ত্যাগের মুহূর্তে বক্ষস্থলের ওঠানামার সে দৃশ্য তার মাথা ঝিম ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ওষ্ঠজড়ায় তার নিষ্পিস শুরু হয়ে গেল। অদম্য কিছু ইচ্ছেরা আশ্রে পড়ল তার বক্ষ পিঞ্জরায়।
এক ঢোক গিলে আরও কাছে এগিয়ে গিয়ে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে তিলটা শোবে অষ্টজোড়া ছোঁয়াবে সেই ক্ষণে আতকে উঠে সরে গেল সে। চোখ বন্ধ করে বার কয়েক শ্বাস নিয়ে বিড়বিড় করল, না, অনেক তো হলো জোরপূর্বক অধিকারের খেলা। শরীরের তাগত আর কত, মনের ওপর কিচ্ছু নেই। অগোচরে ভালোবাসার অধিকার থাকলেও এই গভীর স্পর্শ দেওয়ার অধিকারটুকু বোধহয় আহি দেয়নি। সোজা হয়ে বসে নিজেকে স্বাভাবিক রাখল হ্যাভেন। ঘড়িতে সময় দেখল 1টা ছুঁই ছুঁই। অনেক বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এবার আহিকে ডাকতে হবে। অনেক ঘুমিয়েছে, একেবারে মাথা নষ্ট করে দেওয়া খুব ঘুম হয়েছে আর নয় ভেবেই আবার এগিয়ে গিয়ে আহির গালে আলতো ছুঁয়ে ডাকতে থাকলো, আহি, আহি, আহি। নড়েচড়ে আচমকে চোখ মেলে তাকালো আহি। কপাল কুঁচকে দু ভ্রুজোড়ার মাঝে মোটা দাগ ফেলে ঘুমো ঘুমো দৃষ্টি নিক্ষেপ করলো হ্যাভেনের দিকে। হাত সরিয়ে নিল হ্যাভেন। তার অমন ঘুমকাতরে মুখশ্রী ফোলা দুটো চোখ দেখিয়ে থতমত খেয়ে গেল। কি জানি কি হয়ে গেল তার। বক্ষস্থল কেঁপে উঠল কেমন, নিঃশ্বাস হয়ে গেল ভারী। নিজেকে সংযত রাখতে গিয়েও কেমন দিশেহারা হয়ে গেল। তাই অমনভাবেই থতমত খাওয়া কণ্ঠে প্রশ্ন করল, ঘুমিয়েছ? না মানে ঘুম হয়নি, আর একটু ঘুমাবে? বিষয়টা বুঝতে ঠিক 1.5 মিনিট সময় লাগলো আহির। তড়িৎ গতিতে শটান হয়ে উঠে বসল সে। হ্যাভেনও সোজা হয়ে চেয়ারে বসে আহির দিকে তাকিয়ে রইল। আহি আশেপাশে অশান্ত নজর বুলিয়ে পাশ থেকে ওড়নাটা উঠিয়ে গায়ে জড়িয়ে একটুখানি চোখ ডলে নিয়ে হাই তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল হ্যাভেনের দিকে। জ্বরে মাথা ভনভন করছে, শরীর ব্যথায় অসহ্য হয়ে উঠেছে। ঠান্ডা লাগায় নিঃশ্বাসটুকুও ঠিকভাবে নিতে পারছে না। আর একটু ঘুমোতে পারলে বোধহয় আরাম পেত। কিন্তু এই উন্মাদটা কখন এলো? কি আশ্চর্য ব্যাপার না, ঘুম থেকে ডেকে তুলে প্রশ্ন করছে ঘুম হয়নি, আর একটু ঘুমাবে? বাহ এমপি সাহেব, বাহ, জবাব নেই আপনার। কেন হাবু ভাই, আমি কি বিছানায় শুয়ে চোখ বুজে নাচানাচি করছিলাম যে ঘুম থেকে তুলে প্রশ্ন করছেন ঘুমিয়েছি কিনা বা আর একটু ঘুমাবো কিনা? ঘুম কাতরে কণ্ঠে জোরপূর্বক কাঠিন্যতা মিশিয়ে দাঁতের দাঁত চেপে কথাটি বলল আহি। বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল হ্যাভেন। হাবু নামটায় ভীষণ অ্যালার্জি তার। এই নামটার জন্য ছোট সময় প্রচণ্ড রেগে নানুবাড়ি আসে বাদ দিয়ে দিয়েছিল। হ্যাভেন নামটা নানুমণির ভালো লাগতো না, তাই সে শর্টকাটে ভালোবেসে হাবু বলেই সম্বোধন করেছিল। শুধু নানুমণির মুখে নামটি নিয়ে কোনো বিরোধিতা করেনি, কারণ নানুমণিকে সে ভীষণ ভালোবাসে। কিন্তু যখন হ্যাভেন বাদ দিয়ে সবাই এই নামেই ডাকতে শুরু করে, এমনকি ভাই বোনেরা সহ নানু বাড়ির সকল বন্ধু বান্ধবরা এই নামেই ডাকে, কেউ আবার হাসির পাত্রও বানায়, তখন প্রচণ্ড ক্ষেপে যায় সে। সকলের সঙ্গে রাগারাগি করে কিছু সময়ের জন্য এই নামটি ভোলাতে পারলেও হুটহাট ভুলবশত তারা ঠিক হাবু বলেই ডেকে ফেলত। তাই রাগ করে বন্ধুদের সঙ্গে মেলামেশা বাদ দিল। কিন্তু রিদির বড় ভাই রিজভি যখন বাড়ির ভেতরেও তাকে ভুলবশত এই নামে ডেকে ফেলে, মেজাজ চরমভাবে বিক্ষিপ্ত হয়ে যায়, যার ফলে বেশ কয়েকবার নানুবাড়ি আসাও বাদ দেয়। তারপর থেকে সকলকে কড়া করে নিষেধ করা হয়েছে এসব নামে না ডাকতে। নানুমণি ডাকলেও অন্য কেউ যেন এই নামে সম্বোধন করার সাহস না দেখায়। যদি ভুলক্রমে কেউ এই সাহস দেখায় তো তাকে কঠিন শাস্তি পেতে হবে। আজ সাহস দেখিয়েছে আহি, শাস্তি তারও পাওয়ার কথা। কিন্তু আহি কি করে জানলো তাকে হাবু নামে ডাকা হতো? নিশ্চয়ই এর পেছনে নানুমণি বা অন্য কেউ আছে। মানা যায় এসব তার বউয়ের সামনে প্রেস্টিজ একেবারে পাঞ্চার করে দিল। এই মেয়েটাও তো কম দুষ্ট নয়। শেষমেশ হাবু, তার সঙ্গে আবার ভাই। হাবুটা না হয় কারো থেকে শুনেছে। ভাইটা কে যুক্ত করতে বলেছিল? হাজব্যান্ড আমি তার, আমাকে ভাই বলা একটু বেশি বেশি হয়ে গেল না? আহি বিরক্ত ভঙ্গিতে চেয়ে আছে হ্যাভেনের দিকে, অথচ সে যে কি ভুল করে ফেলেছে ঘূর্ণাক্ষরও টের পাচ্ছে না। কয়েক সেকেন্ডের ব্যবধানে হ্যাভেনের চিন্তান্বিত বিস্ময় ভরা চেহারা নিমিষে উধাও হয়ে গেল। তবে একরাশ ক্রোধ ফুটে উঠল চোখে মুখে। বসা থেকে উঠে বিছানায় এক হাঁটু গেড়ে বসে আহির দিকে তেড়ে গিয়ে কাঁধে শক্ত করে চেপে ধরল। দৃষ্টি জোড়া দৃঢ়। আচমকে এমন কিছু হওয়াতে চমকে গেল আহি। চোখ দুটিতে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। এক ঢোক গিলে নিজের ভয়টা নিবারণের চেষ্টা করল। মুখ ফুটে কিছু বলার জন্য ওষ্ঠজোড়া ফাঁক করতে হ্যাভেন ক্রোধান্বিত সুরে দাঁতে দাঁত চেপে বলল, আই অ্যাম ইয়োর হাজব্যান্ড, ডোন্ট কল মি ব্রাদার, ড্যামিট। জ্বরে শরীরে সমস্ত শক্তি ক্ষীণ হয়ে এসেছে। পুরো শরীর জুড়ে টনটনে এক ভাবের সৃষ্টি হয়েছে। হ্যাভেনের শক্ত হাতের চাপে সেই ব্যথা যেন দ্বিগুণ বেড়ে গেল। কোনো রকমে হ্যাভেনের ক্ষিপ্ত চেহারার দিকে দৃষ্টিপাত করে ভাঙা আওয়াজে বলল, আহ, লাগছে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি।
আহির ব্যথা পাওয়া ঠান্ডায় কণ্ঠস্বরের বিকৃতি টনক নাড়িয়ে দিল হ্যাভেনের। মুহূর্তে চোখে মুখে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করে মনে মনে নিজেকে গালি দিল। নিজের ক্ষিপ্ত আচরণটা এত করেও ত্যাগ করতে পারছে না। সে আগের হ্যাভেন কি সে কিছুতেই হয়ে উঠতে পারবে না? যে ক্ষিপ্ততার জন্য জন্ম হয়েছে এক কলঙ্কময়ী নারীর জন্য, সেই ক্ষিপ্ততাকে কি এই পবিত্রময়ী নারীর জন্য ত্যাগ করতে পারবে না? চোখ বন্ধ করে লম্বা এক শ্বাস ছেড়ে আহিকেও ছেড়ে দিল হ্যাভেন। থমথমে মুখভঙ্গিতে বিছানা ছেড়ে উঠে পেছন ঘুরে ক্ষীণ সুরে আমি মাকে পাঠাচ্ছি বলে রুম ত্যাগ করল। রিজবি রুমের সিঙ্গেল সোফাটাতে পায়ের উপর পা তুলে বসে আছে হ্যাভেন। তার থেকে 3 হাত দূরে 2 কান ধরে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে রিদি। রিদির বাম পাশে 2 হাত দূরে হিয়া অদ্ভুত মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মুখভঙ্গিটা এমন যে না পারছে হাসতে আর না পারছে কাঁদতে। তবে মেয়েটার সামনে বিয়ের 7 দিন আগে এমন স্মরণীয় ঘটনা ঘটবে জানলে আগেভাগে ছোটোখাটো একটা সেলিব্রেশন করে ফেলত। এই মুহূর্তে তার ইচ্ছে করছে সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করতে বা এই ফাটাফাটি দৃশ্যটুকু ভিডিও করে রিদির হবু বরকে সেন্ড করতে। কিন্তু ভাইটাকে জমের মতন ভয় পাওয়াতে এই অসাধ্যটা সাধন করতে পারছে না। দেখা যাবে এমন কিছু করতে গেলে রিদিকে দারুণভাবে রুম থেকে বের করে দিয়ে রিদির স্থানে তাকে দাঁড় করিয়ে দেবে। তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে দৃশ্যটুকু একা একা উপভোগ করাই শ্রেয় মনে করল। কি সিস্টার, তুমি কি তোমার পানিশমেন্টের ভিডিও হওয়ার অপেক্ষাতে আছো? ঠাট্টা সরে কথাটি বলে তৎক্ষণাৎ দাঁতে দাঁত চেপে বলল, যা বলেছি চুপচাপ কর। 20 বার উঠবোস করবি, একবারও কম নয়, পুরো 20 বার। এতে ব্যায়ামও হয়ে যাবে, সারা জীবন মনেও থাকবে যেখানে সেখানে যা তা বলার শাস্তি কি হতে পারে। নাও স্টার্ট। হ্যাভেনের ধমক খেয়ে ঠোঁট ফুলিয়ে প্রায় কেঁদে দিয়েই উঠবোস শুরু করলো রিদি। হ্যাভেন মুচকি হেসে চুলগুলো আঙ্গুলের ফাঁকে নিয়ে পেছন দিকে আঁচড়ে নিল। তারপর বেশ আয়েসের ভঙ্গিতে সোফায় পিঠ এলিয়ে দিয়ে হিয়াকে উদ্দেশ্য করে বলল, তুই মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আমার আদরে হবু বিবাহিত বোনটার পানিশমেন্ট দেখতে দেখতে আমি যখন ক্লান্ত হয়ে পড়ব তখন একটু গলা ভিজিয়ে নিতে হবে না? দুপুরের দিকে খাবার খেয়ে ওষুধ খেয়ে আবারও ঘুমিয়েছিল আহি। ঘুম ভাঙল একেবারে সন্ধ্যার পর। আশ্চর্যজনক হলেও সত্যি দুপুরের মতন এবারও বিছানার পাশে হ্যাভেনকে বসে থাকা অবস্থায় দেখতে পেল। দৃষ্টিজোড়া ফোনে নিবদ্ধ থাকায় আহির যে ঘুম ভেঙেছে বুঝতে পারেনি হ্যাভেন। আহি প্রথমে আশ্চর্য হলে কিছুক্ষণ পার হওয়ার পর বেশ বিরক্ত বোধ করল। তার ঘুম ভেঙেছে অথচ মানুষটা ফোনে এতটাই বিজি যে তাকে খেয়ালই করছে না। যদি তাই হবে নাটক করে এ ঘরে এসে বসে থাকতে কে বলেছে? পরক্ষণেই ভাবল, এর থেকে বেশি কি আশা করা যায় মানুষটার থেকে? আমিও না বড্ড পাগল। এখনও এত এক্সপেকটেশন কেন যে রাখি? ধুর। শরীরে ব্যথাবোধ অনেকটাই কমে গেছে। আগের তুলনায় খানিকটা সুস্থতা বোধও করছে আহি। তবে ঠান্ডাটা কাটেনি। এক জায়গা থেকে আরেক জায়গায় পানি খাচ্ছে, আবার গোসল করতে হচ্ছে, এসবের জন্যই এমন জ্বর বাঁধল তার। কিন্তু কি করবে, এখানে তো আরও বেশ কিছুদিন থাকতে হবে। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসল। সে উঠতে হ্যাভেন দ্রুত ফোন পকেটে ঢুকিয়ে বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, ঘুম ভেঙে গেছে? আহি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে হ্যাভেন উঠে তার কাছে আসলো, হাত বাড়িয়ে কপাল চেক করলো। তেমন তাপ নেই। স্বস্তির শ্বাস ছেড়ে গলা স্পর্শ করার পূর্ব মুহূর্তেই আহি ছিটকে সরে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু সময় নিশ্চুপ থাকলো। নিজের মনের সঙ্গে কিসব বোঝাপড়া করে নিয়ে ক্ষুদ্র কণ্ঠে বলল, পারলেন না তাই না? আমার শরীর না ছুঁয়ে থাকতে পারছেন না। বারবার ছলে বলে কৌশলে আমার দেহটাকে নিজের কাছে টানার চেষ্টা করছেন। এই জন্যই এখানে আসতে চাইনি আমি, ঠিক এই কারণেই। এত নাটক না করে সোজাসুজি বলুন, আমার শরীর ছোঁয়ার তাগত অনুভব করছেন। আপনার চরিত্র অনুযায়ী ব্যবহার করুন, তবুও নাটক করবেন না। প্রচণ্ড রেগে গেল হ্যাভেন। মাথা যেন নষ্ট হয়ে গেল একেবারে। চোখ মুখে ফুটে উঠল অস্বাভাবিক ক্রোধ। চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর ছুঁতে এসেছি, তোমার সঙ্গে ইন্টিমেট হওয়াটাই আমার মূল উদ্দেশ্য। তাহলে এখনও চুপ আছি কেন? আমার তো চুপ করে হাত গুটিয়ে থাকার কথা নয়, বরং খোলো, কাপড় খোলো। গা থেকে ওড়না টেনে মেঝেতে ফেলে দিতেই আতকে উঠল আহি। মিনমিনে কণ্ঠে বলল, ছি, আপনি এত জঘন্য? আমার থেকেও জঘন্য তুমি এবং তোমার মন মানসিকতা। এই মন মানসিকতার জন্মই দিয়েছেন আপনি মিস্টার হ্যাভেন তালুকদার। শ্যাট আপ। গলার স্বরটা নিচু করে কথা বলো। এটা কোনো ভদ্র পরিবারের মেয়ের আচরণ নয়। জ্বর কমেছে কিনা এটাই চেক করছিলাম, এতটা রিয়েক্ট কেন করছো? যদি শারীরিক চাহিদা মেটাতেই আসতাম তাহলে ঘন্টার পর ঘন্টা হাত পা গুটিয়ে তোমার পাশে বসে থাকতাম না। আমি আমার ভুলকে স্বীকার করে নিতে জানি বলে এটা ভেবো না আমার ঠিককে তুমি ভুল বললে সেটাও স্বীকার করে নেব। আপনি আমার ভদ্রতা নিয়ে প্রশ্ন করছেন?
তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছো? হ্যাঁ করছি। খেপে গেল হ্যাভেন। দু হাতে আহির দু কাঁধ প্রচণ্ড শক্ত করে চেপে ধরে ক্রোধে ফেটে পড়ল। বলল, চরিত্র যদি খারাপই হতো রূপসার মতো মেয়ের জন্য জীবন নষ্ট করতাম না। চরিত্র যদি খারাপই হতো তোমায় বিয়ে করে ঘরে তুলতাম না। আমার স্ট্যান্ডার্ডের অহরহ ছেলেরা কি করে বেড়ায় খোঁজ নিয়ে দেখো। আমার পেছনে আমার ক্ষমতা, আমার টাকা পয়সার লোভ, কত মেয়েরা স্বেচ্ছায় শরীর বিলাতে আসে, একবার খোঁজ নিয়ে দেখো। যদি চরিত্র খারাপই হতো এতগুলো মাস তোমার সঙ্গ না পেয়ে ঠিক অন্য কারো সঙ্গ খুঁজে নিতাম। এটা জাস্ট আমার হাতের ময়লা। স্তব্ধ হয়ে গেল আহি। হ্যাভেন তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। মেজাজটা প্রচণ্ড বিগড়ে গেছে তার। আর এক মুহূর্ত এখানে থাকলে এই মেয়ের গায়েও হাত উঠে যাবে আজ। তাই রুম ছাড়তে উদ্যত হলো। আহি তার চলে যাওয়া বুঝতে পেরে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। হ্যাভেনের দিকে এগিয়ে যেতে নিতেই মাথাটা কেমন ঘুরে গেল। চারদিক অন্ধকার হয়ে পড়ে যেতে নিতে হ্যাভেন আঁতকে উঠে ঝাপটে ধরল তাকে। চোখে মুখে বিস্ময়ের সঙ্গে ভয় স্পষ্ট হয়ে উঠল হ্যাভেনের। বিচলিত হয়ে প্রশ্ন করল, এই আহি, কি হয়েছে? কেমন লাগছে তোমার? কি হলো হঠাৎ? কিছু হয়নি, আপনি আমাকে ছাড়ুন প্লিজ। আমার গা ঘিন ঘিন করছে। যেসব মেয়েরা আপনার হাতের ময়লা তাদের কাছেই যান। লিভ মি প্লিজ। দুর্বল কণ্ঠে উত্তর দিল আহি। এবার সত্যি তোমাকে আমি মার দিব আহি। আমি এতটা ধৈর্যশীল নই, সিরিয়াসলি বলছি। এতটা নির্বোধের আচরণ তোমাকে মানায় না। তুমি কিন্তু বাচ্চা মেয়ে বা ইমেচিওর নাও। যথেষ্ট বোঝো তুমি, তাই আমার কথার অর্থগুলো আশা করি বুঝেছ। যদি আমার ওসব কিছুরই নেশা থাকতো তাহলে ঘন্টার পর ঘন্টা এখানে হাত পা গুটিয়ে বসে থাকতাম না। ঘন্টার পর ঘন্টা এখানে কে বসে থাকতে বলেছে আপনাকে? তোমার কি মনে হয় আমি অন্যের প্ররোচনায় কাজ করার মানুষ? শক্ত হাতে আহিকে ধরে আছে হ্যাভেন। আহি মুখ তুলে তার দিকে তাকিয়ে ভেঙচি কাটল। বলল, সাধু সন্ন্যাসী একেবারে অন্যের প্ররোচনায় কাজ করে না। ঠিকই তো ভাইদের প্ররোচনায় নিজের বউকে বসে আনার জন্য উঠে পড়ে লেগেছেন। অষ্টকোণে কুটিল হাসির দেখা মিলল হ্যাভেনের। বুকের ভেতরটা বয়ে গেল শীতল শিহরণ। আহিকে সামান্য উঁচিয়ে নিজের কোলে বসালো। চমকে গিয়ে বুক পিঠে দু হাতে ধাক্কা দিল আহি। নিচু কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন। এমন করলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। পাত্তা দিল না হ্যাভেন। এক হাতে আহির পিঠ আঁকড়ে অন্য হাতে চুলগুলো সরিয়ে ঘাড়ে আলতোভাবে চেপে কপালে কপাল ঠেকে মৃদু সুরে প্রশ্ন করল, কি বললে? বললাম চলে যাব। লজ্জা করে না এত কিছুর পর এভাবে আমাকে স্পর্শ করছেন? বাড়াবাড়ি করো না আহি। আমি পরপুরুষ নই, নিজ পুরুষও নন। ঠিক কিছু সময় পূর্বে তুমি নিজ মুখে বলেছ তুমি আমার বউ। তাহলে নিষ্পুরুষ হলাম না কি করে? শিউরে উঠল আহি। হ্যাভেনের তপ্ত শ্বাসগুলো তার পুরো মুখশ্রীতে যেন লেপটে যাচ্ছিল। অতি পরিচিত উত্তপ্ত শ্বাসগুলো যেন আজ ভীষণ অপরিচিত লাগছে। হয় না এমন চেনা, তবুও অচেনা। আজকের এই মুহূর্তে অনুভব করা প্রতিটি নিঃশ্বাসে যেন মিশে আছে অন্যরকম এক মাদকতা, যা তাকে খুব করে কাছে টানছে। হ্যাভেনের কণ্ঠধ্বনিতে যেন মাখামাখি হয়েছে অজস্র অনুভূতিদের, যা তার বুকের ভিতর সূক্ষ্ম এক ব্যথার উৎপত্তি ঘটাচ্ছে। চোখ বুজে আবারও দুহাতে হ্যাভেনের বুকে ধাক্কা দিল, ফলে আরও গভীরভাবে জড়িয়ে ধরল হ্যাভেন। বলল, সুস্থ হয়ে ওঠো। দূরেই থাকবো, কিন্তু এমন অসুস্থতা একা ছাড়া সম্ভব না। তোমার মা বাবা বা বোন নেই এখানে, তাই নিশ্চিন্ত মনে কারো ওপর ভরসা করে একা ছাড়তে পারছি না। ভালো আচরণ না করতে পারলে তিক্ত বলিও শুনিও না সুন্দরী। এটা ঠিক তোমার সাথে যায় না। আর হ্যাঁ, কিছুক্ষণ আগের ভেঙচিটা হাজারবার দিয়েও কোনো বারণ নেই। সুন্দরী বউর চুমু ইশারা উপভোগ করার ভাগ্য তো হলো না। মোহময় এই মুখশ্রীর বাঁকা ভনিতেই না হয় উপভোগ করি। এতদিনের করা অসভ্যতাগুলো অন্যরকম ছিল, যা আহিকে বিরক্ত করার পাশাপাশি অসহ্য করে তুলত। গা ঘিন ঘিন করত খুব। বুকের ভিতর সৃষ্টি করত একরাশ বিতৃষ্ণা। কিন্তু আজকের বলা প্রতিটি অসভ্যতমতায় ঘেরা বাক্য, এ মুহূর্তে করা স্পর্শ, উত্তপ্ত ভারী নিঃশ্বাসের শব্দগুলো তার বুকের ভেতরটা যেন এলোমেলো করে দিচ্ছে। রাগ হচ্ছে, তবে ঘৃণা নয়। অস্বস্তি হচ্ছে, তবে অস্বস্তিগুলো তো মিশে রয়েছে এক সমুদ্র পরিমাণ লজ্জা। কই, আগে তো কখনো এমন লজ্জা পায়নি সে। ইস, অসহ্য, ছাড়ুন আমায়। আপনি কোনোদিন শোধরাবেন না। চরম অসভ্য আপনি। হো হো করে হেসে উঠল হ্যাভেন। হাসতে হাসতে আহিকে কোলে করে চট করে উঠে দাঁড়ালো। এতটা আনন্দাভূতি হচ্ছিল তার যে খুশিতে কয়েক পাক ঘোরানি দিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। মাথাটা ভন ভন করছে আহির। পুরো পৃথিবী যেন ঘুরছে। কিন্তু ওয়াশরুমের দরজার সম্মুখে যেতেই চমকে গিয়ে চিল্লিয়ে উঠল, এ কি? এটা কি হচ্ছে? আপনি আবার আমার উপর জোর জুলুম করছেন? এখানে কেন যাচ্ছেন? আরে আজব! আল্লাহ, ছাড়ুন আমায় বলেই হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করলো।